মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা। 1896 সালের 20শে মার্চ ভোর 5:20। ব্রিটেনের রেডিং শহর তখনও সূর্যের আলো দেখেনি। রেডিংয়ের গা ঘেঁষে বয়ে চলেছে টেমস নদী। কুয়াশা এতটাই ঘন যে নদীর এপার থেকে অন্য পার দেখা যাচ্ছে না। স্টেশন সংলগ্ন ব্রিজের নিচে দাঁড়িয়েছিল রেলওয়ে শ্রমিক চার্লস ব্রুক। যদিও এটা বসন্ত, তবু আটলান্টিক ঘেরা গ্রেট ব্রিটেনে তখনও শীতের বুড়ি স্বমহিমায় বিরাজমান। ব্রুকের কাজ হল নদীর কিনারে আটকে থাকা জঞ্জাল পরিষ্কার করা। নদীতে অনেক সময় ডালপালা, পুরনো কাঠ বা মরা পশু পাখি কিংবা মানুষের ফেলে দেওয়া জিনিসপত্র ভেসে আসে। রেলওয়ে স্টেশন সংলগ্ন নদীর অংশ থেকে ওগুলোই পরিষ্কার করে ব্রুক। আজকেও নিজের কাজ করছিল সে। হঠাৎ সে দেখতে পেল নদীর পাড়ের কাদায় একটা বাদামি কাগজে মোড়া পার্সেল আটকে আছে। জিনিসটাকে অবশ্য ঠিক পার্সেল বলা যায় না, এবড়ো খেবড়ো মাপের একটা প্যাকেট, তোবড়ানো কাগজ দিয়ে মোড়ানো। সাবধানে পা ফেলে এগিয়ে গেল ব্রুক। এমন ঠান্ডার ভোরে জলকাদা মাখতে কার ভালো লাগে, কিন্তু উপায় নেই। কাজ না করলে তো পেট চলবে না। কি সব জিনিস যে লোকজন নদীতে ফেলে! ও গড, এতে যদি একটু সিভিক সেন্স থাকে। মোটামুটি 1.5 ফুট বাই 1/2 ফুটের প্যাকেট, দড়ি দিয়ে বাঁধা। প্যাকেটটা তোলার জন্য হাত বাড়ালো ব্রুক, আর এই কাজটা করতে গিয়েই সারা শরীর শিউরে উঠল তার। প্যাকেটের ভিতরে ওটা কি? নদীর জলে ভিজে প্যাকেটের একদিকের কাগজ ছিঁড়ে গেছিল। সেদিকে নজর পড়ল ব্রুকের। 5টা ছোট ছোট আঙুল প্যাকেট ছাড়িয়ে ঢুকে আছে কাদার ভিতরে। এক পলকের জন্য তার মনে হলো প্যাকেটের ভিতরে বোধহয় কোনো পুতুল আছে, কিন্তু না, কোনো পুতুল এত নিখুঁতভাবে তৈরি করা হতে পারে না। বুকের ভেতরটা হঠাৎই হিম হয়ে এলো তার। কাঁপা হাতে প্যাকেটটা তুলল ব্রুক। বেশ ভারী প্যাকেট। দড়ির বাঁধনটা আলগা হয়ে আসতেই ভেতরের জিনিসটা বেরিয়ে আসার উপক্রম হলো। নদীর জল আর কাদা মাখা বাদামি কাগজ ছিঁড়ে সে দেখল একটা সদ্যজাত মেয়ের মৃতদেহ। রক্তহীন ফ্যাকাশে শরীর। ও গড, এটা যে একটা লাশ! হাত কেঁপে উঠল ব্রুকের। হাত থেকে পার্সেলটা প্রায় পড়েই যাচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে শুকনো পাড়ের দিকে সরে এলো সে। পাড়ে উঠে আবার একবার ভালো করে দেখল ব্রুক। হতেও পারে ঘুমের চোখে সে ভুল দেখেছে। তার মন চাইছিল যেন দেখাটা সত্যি ভুল প্রমাণিত হয়, কিন্তু ওই যে কথায় বলে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ব্রুক দেখল মেয়েটির গলা স্বচ্ছ সাদা একটা টেপ দিয়ে পেঁচানো। ব্রুক বুঝতে পারল শ্বাস রোধ করে মারা হয়েছে মেয়েটিকে। মেয়েটির শরীরে কোনো জামা কাপড় নেই, সারা গায়ে মৃদু নীলচে আভা। ব্রুকের দীর্ঘ জীবনে সে নদী থেকে অনেক আবর্জনা, নোংরা জিনিসপত্র তুলেছে, কিন্তু এমন বীভৎস দৃশ্য সে আগে কোনো দিন দেখেনি। কয়েক মুহূর্তের জন্য চার্লস ব্রুক পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছিল না। একবার তার মনে হলো প্যাকেটটা ফেলে দিয়ে নিজের কাজ সেরে সে ফিরে যাবে, কিন্তু পরক্ষণেই তার নিজের মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। না, প্রায় সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিল ব্রুক ও পুলিশ স্টেশনে যাবে। পার্সেলটাকে সাবধানে ব্যাগে ভরে নিল ব্রুক। তারপর কাজ ফেলে দ্রুত পায়ে রিডিং শহরের দিকে
রওনা হলো। তখনও সূর্য পুরোপুরি ওঠেনি, রাস্তায় মানুষজনও খুব একটা বেশি নেই। একটু আগেও শীত করছিল ব্রুকের। আপাতত যদিও ঠান্ডার কোনো বোধ ওর শরীরে নেই, উল্টে বুকের ভিতরে কে যেন প্রচণ্ড শব্দে হাতুড়ি পেটাচ্ছে। দ্রুত পায়ে হেঁটে ব্রুক এসে পৌঁছল রেডিং পুলিশ স্টেশনে। ঘড়িতে তখন সকাল 6:10। থানার ভেতরে ঢুকে ব্যাগটা একটা টেবিলে রাখল ব্রুক। ডিউটিরত এক কনস্টেবল তার দিকে এগিয়ে এলো। ঘুম জড়ানো চোখে বিরক্তিকর কণ্ঠে কনস্টেবল জিজ্ঞেস করল, কে আপনি? কি যাই? ব্রুক হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার আমি চার্লস ব্রুক, এই রেলের কর্মচারী স্যার। টেমস থেকে এটা পেয়েছি। একবার একটু দেখুন, একটা লাশ। কনস্টেবলের কৌতূহলী চোখ চলে গেল ব্যাগটার দিকে। ঘাড় উঁচু করে ব্যাগের ভিতরটা একবার দেখে তার চেহারার বিরক্তি ভাব হারিয়ে গেল মুহূর্তের মধ্যে। সে বলল, আপনি একটা কাজ করুন, আপনি এই চেয়ারটাতে বসুন, আমি আসছি। ব্রুককে বসতে বলে কনস্টেবল পাশের একটা ঘরে ঢুকল। ঘরটা থানার ইনচার্জ ডিটেকটিভ সার্জেন্ট অ্যান্ডারসনের। অ্যান্ডারসন তখন সবে সকালের চা শেষ করে একটা সিগার ধরিয়েছেন। কনস্টেবল ঘরে ঢুকে বলল, ও স্যার, একবার আসবেন, ডেড বডি পাওয়া গেছে। চমকে চোখ তুলে তাকালেন অ্যান্ডারসন। বললেন, হোয়াট? এই কাক ভরে? ইয়েস স্যার, বাচ্চা 2-3 মাসের হবে। চুরুটটা নামিয়ে রেখে ডিটেকটিভ অ্যান্ডারসন বাইরে এলেন। মাঝবয়সী খর্বাকৃতির চেহারা, চোখ দুটো অত্যন্ত তীক্ষ্ণ। চেহারায় সারা রাতের ক্লান্তি ভিড় করে আছে, যদিও সে ক্লান্তি তার পেশাদারি মনোযোগকে বিন্দু মাত্র কমাতে পারেনি। কি ব্যাপার? কি হয়েছে? স্যার স্যার এটা একবার দেখুন। টেবিলের উপর রাখা ব্যাগটার দিকে এগিয়ে গেলেন অ্যান্ডারসন। কনস্টেবল ব্যাগ থেকে ছেঁড়া ফাটা পার্সেলটা বের করে টেবিলে রাখল। সেটার দিকে একবার নজর বুলিয়ে সভয়ে স্তব্ধ হয়ে গেলেন অ্যান্ডারসন। ডিয়ার গড! কোথায় পেয়েছেন এটা? টেমস নদীর পাড়ে। টেমস নদীর পাড়ে? হ্যাঁ, আপনি ওখানে এত সকালে কি করছিলেন? আমি রেলের কর্মী স্যার, স্টেশনের আশেপাশে নদীর পাড় পরিষ্কার করি রোজ সকালে। অ্যান্ডারসন আগেই শুনেছিলেন একটা বাচ্চার ডেড বডি পাওয়া গেছে, কিন্তু এমন নৃশংস দৃশ্য তিনি আশা করেননি। একটু সময় লাগলো তার পুরো বিষয়টা হজম করতে। কিছুক্ষণ তিনি চুপচাপ তাকিয়ে রইলেন মৃতদেহটার দিকে। 2-2.5 মাসের বেশি বয়স হবে না মেয়েটার। খুদে খুদে হাত পা জল শুষে অনেকটাই ফুলে উঠেছে। চোখজোড়া বন্ধ, গায়ে কোনো জামা কাপড় নেই, কেবল একটা সাদা ফিতের টেপ গলায় জড়ানো। সন্দিহান চোখে অ্যান্ডারসন তাকালেন ব্রুকের দিকে। জিজ্ঞেস করলেন, আপনি রেলের কর্মী? হ্যাঁ স্যার। দেখি দেখি আপনার ব্যাজটা দেখি। ব্রুক কোটের পকেট হাতড়ে তার ব্যাজটা এগিয়ে দিল অ্যান্ডারসনের দিকে। এই যে, এই নিন স্যার। তামার তৈরি গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের ব্যাজ। তাতে ব্রুকের নাম আর এমপ্লয়ি নাম্বার লেখা। ব্যাজটা একবার দেখে আবার ব্রুককে ফেরত দিলেন অ্যান্ডারসন। তারপর বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি যাব আপনার সঙ্গে। বডি কোথায় পেয়েছেন আমাকে দেখাবেন। কথা শেষ করে অ্যান্ডারসন আবার মৃত শিশুটির দিকে তাকালেন। তার চোখ দুটো কঠোর হয়ে উঠল। রেডিংয়ের শান্ত জীবনে এমন নৃশংস অপরাধের ঘটনা বিরল। যে ব্রাউন পেপারে মৃতদেহটা মোড়ানো ছিল, এবার সেটাকে খুঁটিয়ে দেখতে শুরু করলেন তিনি। জলে কাদায় কাগজটা প্রায় নষ্ট হয়ে গেছে, তবে এটা যে ডাক বিভাগের পার্সেল মোড়ার কাগজ তা অ্যান্ডারসন বুঝতে পারলেন।
কাগজটায় কিছু একটা লেখা আছে, সম্ভবত কোনো ঠিকানা, কিন্তু তা এতটাই অস্পষ্ট যে অনেক চেষ্টা করেও খালি চোখে সেটা পড়তে পারলেন না অ্যান্ডারসন। কিছু বোঝা যাচ্ছে না। কনস্টেবল জনাথনকে ডেকে তিনি বললেন, এই, দ্রুত ফরেন্সিক টিমকে খবর দাও, আমি টেমস ঘুরে আসছি। ওকে স্যার, জানাচ্ছি। ঠিক কোন জায়গা থেকে এই কাহিনী শুরু করব তা আমিও বুঝতে পারছি না। দীর্ঘ 20 বছর ধরে ঘটে চলা এক অপরাধ, অবশ্য অপরাধ ঠিক একটা নয়, অসংখ্য। পুলিশের হিসেবে প্রায় 400 থেকে 500টা খুন, সম্ভবত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস ধূর্ত সিরিয়াল কিলার। আজকের কাহিনী ঠিক সাসপেন্স স্টোরি নয়। এতদিন ক্রাইম কথায় যে স্টাইলে আপনাদের আমি বিভিন্ন ক্রাইমের ইতিহাস শুনিয়েছি, আজকের গল্প সেভাবে বর্ণনা করাও সম্ভব নয়। পুলিশ খুনিকে ধরতে যে তৎপরতা দেখিয়েছিল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ খুনি কিভাবে তার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল। আজকের কাহিনী আদতে এক নিষ্ঠুর শয়তানের জীবন বৃত্তান্ত। নমস্কার, আমি সোমাদিত্য, আর আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজ আপনাদের শোনাবো ভিক্টোরিয়ান ইংল্যান্ডের অন্যতম সারা জাগানো এক ক্রিমিনালের ইতিহাস। থমাস নেইল ক্রিম কিংবা জ্যাক দ্য রিপারেরও আগে এই খুনি ত্রাস সৃষ্টি করেছিল সারা ইংল্যান্ড জুড়ে। এমনকি একে ধরার পর বেশ কিছু আইনেও রদবদল এনেছিল ব্রিটিশ সরকার, যাতে এই রকম কোনো সিরিয়াল কিলার আর সহজে তৈরি হতে না পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের কাহিনীর পটভূমি রেডিং শহর, লন্ডন থেকে প্রায় 50 মাইল পশ্চিমে অবস্থিত। নদী, জঙ্গল আর জলাভূমি ঘেরা এই শহর অনেককাল আগে থেকেই বেশ সমৃদ্ধশালী। এই রেডিংয়ে একটা সুতোর কলে কাজ করত হেলেনা স্মল। ইদানিং বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল তার। পেটটা ক্রমেই বড় হচ্ছে। একটা রাতের ভুল সিদ্ধান্ত যে তাকে এমন বিপদে ফেলবে তা কোনোদিন সে ভাবতে পারেনি। 14-20 পার করে 21-এ পা দিয়েছে সে। পশ্চিম ইংল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। বাড়িতে বাবা নেই। 15 বছর আগে হেলেনার বাবা ওর মাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছিলেন। হেলেনার বাড়িতে কেবল তার বুড়ি মা আর তার ছোট ভাই পল। এতদিন মা গৃহপরিচারিকার কাজ করে যা রোজগার করত তাতেই ওদের সংসার চলত। বছর 2 হলো মা অসুস্থ হয়ে শয্যা নিয়েছেন। তারপর থেকেই অভাব আর অনটনের শুরু। তখন আর কোনো উপায় না পেয়ে বাড়ি ছেড়ে রেডিং শহরে এসেছিল হেলেনা। উদ্দেশ্য ছিল কোনো একটা কাজ খুঁজে 2 পয়সা রোজগার করে বাড়িতে পাঠানো। গত 1 বছর হলো উডলির একটা সুতোর কলে কাজ করছিল সে। দিব্যি চলছিল তার। বাড়িতেও কয়েক পাউন্ড পাঠাতে পারছিল মাসের শেষে। কিন্তু একটা রাতের উদ্দামতা তাকে এমন এক গভীর খাদে ঠেলে ফেলে দিল যে সেখান থেকে ফেরা এখন বড্ড কঠিন। উডলিতে এসে প্রথম কয়েক মাস কাজ ছাড়ার কোনো দিকেই নজর দেয়নি হেলেনা। তারপর একরকম হঠাৎ করেই টমের সঙ্গে আলাপ হয় তার। টম কারখানারই এক সুপারভাইজার। আলাপ ক্রমে ভালোবাসায় বদলালো। সেই ভালোবাসার চিহ্ন এখন বইতে হচ্ছে হেলেনাকে। টমের যদিও এখন আর কোনো পাত্তা নেই। কারখানার কাজ ছেড়ে উডলি ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে আস্তানা গেড়েছে। মাসখানেক হলো কারখানার কাজটাও ছেড়ে দিতে হয়েছে হেলেনাকে। শরীর আর দিচ্ছিল না। উডলির এক জীর্ণ বস্তিতে আপাতত সে গৃহবন্দী। যতদিন না বাচ্চার জন্ম হচ্ছে ততদিন আর কাজে ফেরা হবে না তার। গোদের উপর বিস্ফোরা হয়ে এসেছে গ্রাম থেকে পাঠানো ভাইয়ের চিঠি। ভাই লিখেছে,
অনেকদিন তোর কোনো খবর নেই। মায়ের শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে ওষুধ বদলাতে হবে। জেসনকে মনে আছে তোর? ওর সরাইখানায় আমি কাজ নিয়েছি। মাসে 1.5 পাউন্ড দিচ্ছে আমাকে, খাওয়া দাওয়া চলে যাচ্ছে তাতে, কিন্তু মায়ের ওষুধ কিনতে পারছি না রে। পারলে তুই কিছু টাকা পাঠাস। ভাইয়ের চিঠি হেলেনার দুঃখ জর্জরিত জীবনকে আরো বিষিয়ে তুলল। হেলেনার সঙ্গে মেরি নামের একটা মেয়ে থাকত। সেও ওই সুতোর কলেই কাজ করত। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে ওর বিছানার পাশে এসে বসল মেরি। হেলেনা ইদানিং প্রায় সারা দিনই শুয়ে থাকে। শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপর আকণ্ঠ দুশ্চিন্তা। এই কমাসে চোখজোড়া গর্তে ঢুকে গেছে। মেরিকে দেখে মলিন হাসির একটা রেখা ফুটে উঠল হেলেনার চেহারায়। মেরি বলল, কিরে, এখন কেমন আছিস? দেখতেই তো পাচ্ছিস, শরীরটা আর একদম দিচ্ছে না রে। মনে হচ্ছে টেমসের জলে ঝাঁপ দিয়ে দিই। খবরদার, ওসব কথা একদম বলবি না। কি করব বল, এর মধ্যে আবার ভাই চিঠি পাঠিয়েছে। এই যে দেখ। শীর্ণ হাতে চিঠিটা মেরির দিকে এগিয়ে দিল হেলেনা। চিঠিটা পড়ে মেরি বলল, আমার কাছে বেশ কয়েক পাউন্ড জমানো আছে, আমি তোকে 2 পাউন্ড দিচ্ছি। না না, থাক না। না না, মাথা নাড়াস না, ধার দিচ্ছি, শোধ দিয়ে দিস পরে। আপাতত ওটাই না হয় বাড়িতে পাঠিয়ে দে। গত 2 মাস ধরে তোর টাকাতেই থাকছি খাচ্ছি, আর কত দিবি? আরে ঠিক আছে। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলার আছে। হ্যাঁ বল। কি? বাচ্চাটাকে নিয়ে কি করবি ভেবেছিস? একটা দীর্ঘশ্বাস ফেলল হেলেনা। আসলে অনেক কিছুই ভেবেছে সে। ভেবেছে বাড়ি ফিরে যাবে, অন্য কোনো শহরে চলে যাবে, নতুন কাজ নেবে, কিন্তু কোনো ভাবনাই শেষ পর্যন্ত ওর মনোপুত হয়নি। হেলেনা বলল, না রে, আপাতত কিছুই ভাবিনি। কেন বলতো? আমাদের ঘরে কিন্তু বেশি দিন ওকে রাখা যাবে না। বস্তির সবাই যদি জেনে যায় তাহলে তো বিপদ। কি বিপদ তার খোলসা করে জিজ্ঞেস করল না হেলেনা। সে জানে, ভালো করেই জানে কি কি বিপদ আসতে পারে যদি তার বিবাহ বহির্ভূত প্রেগন্যান্সির খবরটা চাউর হয়ে যায় চতুর্দিকে। ম্লান দৃষ্টিতে মেরির দিকে তাকালো হেলেনা। মেরি ওর ব্যাগ থেকে ভাঁজ করা একটা খবরের কাগজ বের করে হেলেনার দিকে এগিয়ে দিল। এই নে, এটা দেখ, এটা তোর কাজে আসতে পারে। কাগজটা হাতে নিল হেলেনা। ভাঁজ খুলে সে দেখল একটা ছোট্ট বিজ্ঞাপন। গোটা গোটা অক্ষরে লেখা, শিশুদের জন্য নতুন বাড়ি। আপনার শিশুকে যত্ন সহকারে লালন পালনের জন্য উপযুক্ত পরিবার খুঁজছেন? তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন। মিসেস অ্যালেন কেস, 16 ক্যানিংটন প্লেস, রেডিং। বেবি ফার্মিং এর বিজ্ঞাপন। বিষয়টা একটু বুঝিয়ে বলি আপনাদের। সে সময় ব্রিটেনে এই ধরনের বিজ্ঞাপন আকছাড় দেখা যেত। এটা কিন্তু ঠিক দত্তক নেওয়া নয়। ফার্মিং শব্দটা শুনেই আপনারা আশা করি কিছুটা বুঝতে পারছেন। সে যুগে কোনো অবিবাহিত নারী প্রেগন্যান্ট হয়ে পড়লে সমাজ তাকে প্রায় এক ঘরে করে দিত। সে পরবর্তীতে কর্মক্ষেত্রে কোনো ভালো কাজ পেত না, সম্মান পেত না, বিশেষ করে নিচু তলার নারীরা। উঁচু তলায় তাও পয়সার গরমে পুরো ব্যাপারটা ধামা চাপা দেওয়া হতো বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু সমাজের নিচের দিকের নারীরা কিংবা সেক্স ওয়ার্কারদের অত টাকাও ছিল না কিংবা প্রতিপত্তিও ছিল না। ফলে তারা সদ্যজাত বাচ্চা নিয়ে হাজির হতো এই বেবি ফার্মারদের কাছে। ওরা বাচ্চাগুলোকে লালন পালন করত, তারপর কোনো একটা ফ্যামিলি যারা নিঃসন্তান তাদের দিয়ে দিত। তবে এমনটা নয় যে একেবারে বিনামূল্যে কাজটা করত বেবি ফার্মাররা। শিশুর ভরণ পোষণের জন্য মায়ের কাছে মাসিক বা এককালীন কিছু
অর্থ নিত তারা। মেরি বলল, এই ভদ্রমহিলার সাথে একবার যোগাযোগ করে দেখা যেতে পারে। ও তোর বাচ্চা পালবে। তুই মাসিক একটা টাকা দিবি, কেউ জানতেও পারবে না, দেখিস। নতুন কাজ পেতে তোর আর অসুবিধা হবে না। হেলেনার চোখে এক ঝলক আশা দেখা গেল। তার মন যদিও তখনও দ্বিধাগ্রস্ত, অবশ্য পরিস্থিতি তাকে অন্য আর কোনো পথও দেখাতে পারল না। অবশেষে 1896 সালের জানুয়ারি মাসে হেলেনার সন্তান ভূমিষ্ঠ হল, ফুটফুটে একটি মেয়ে। অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার বিষয়টাও ছিল যথেষ্ট ঝক্কির কাজ। সরকারি কোনো হাসপাতালে তারা যেতে পারত না লোকলজ্জার ভয়ে। অধিকাংশ সময় স্থানীয় কোনো ধাত্রী কাজটা করত। হেলেনার ক্ষেত্রেও ওই বস্তির এক বুড়ি ধাত্রী সাহায্য করেছিল। হেলেনা তার মেয়ের নাম রাখল এলি। সন্তানের জন্ম তার মনে এক নতুন অনুভূতির সঞ্চার করলেও দ্রুতই পুরনো বিষাদ আবার তার উপর চেপে বসল। এলির কান্না যেন তার দারিদ্র্য আর অসহায়তাকে আরো স্পষ্ট করে তুলেছিল। এই শহরে, এই সমাজে সে তার সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবে? এলির কোনো পিতৃ পরিচয় নেই, তার নিজেরও কোনো স্থায়ী আয় নেই। বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানো ছাড়া আর কোনো কাজই সে তখন করতে পারছিল না। শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল তার। মিসেস এলেনের কথা যে হেলেনার মাথায় ছিল না তেমনটা নয়, কিন্তু এলি জন্মানোর পর হেলেনার দুঃখ ক্লান্ত হৃদয়েও কয়েক দিনের জন্য মাতৃত্বের আনন্দ জেগে উঠেছিল। ফলে সে কোনোভাবেই নিজের মনকে রাজি করাতে পারছিল না এলিকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য। অন্যদিকে অসহায়ত্ব আর হতাশা সযত্নে তাকে এক চরম নিষ্ঠুরতার দিকে ঠেলে দিতে চাইল। একদিন গভীর রাতে এলি যখন তার পাশে শুয়ে ঘুমোচ্ছিল, হেলেনা তার ফ্যাকাশে রোগাটে হাত দুটো এলির ছোট্ট নরম গলায় রাখল। গলা টিপে ধরতেই এলি কেঁপে উঠল। মৃদু গোগো করে শব্দ বের হলো ওর মুখ দিয়ে। এলির নরম কাঁপুনি আর সেই ক্ষীণ প্রতিবাদে হেলেনার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো চমকে উঠল। মাতৃত্বের এক প্রবল স্রোত এসে তার নিষ্ঠুর ইচ্ছাকে ভাসিয়ে নিয়ে গেল মুহূর্তে। হাত সরিয়ে নিল হেলেনা। তারপর হাউ হাউ করে কেঁদে ফেলল সে। মেরি পাশের খাটেই ঘুমোচ্ছিল। হেলেনার কান্না তার ঘুম ভাঙিয়ে দিল। সে জিজ্ঞেস করল, কি হলো হেলেনা? কাঁদছিস কেন? আমি আর পারছি না রে, বড্ড কষ্ট হচ্ছে। চোখের সামনে এলি শুকিয়ে যাচ্ছে, আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। আমি তো সেদিন তোকে বললাম তোর কাছে থাকলে ও মারা যাবে। তার চেয়ে মিসেস এলেনের কাছে দিয়ে আসি, চল। ও যে আমার সন্তান, ওকে আমি কি করে? আমি বুঝতে পারছি হেলেনা, কিন্তু তুই কি পারবি ওকে মানুষ করতে? ও থাকলে কেউ তোকে কাজ দেবে না। লোকজন জানতে পারলে কারখানা থেকে তোকে তাড়িয়ে দেবে। এলিকে দিয়ে দিলে আমি তো আর কোনোদিন ওকে দেখতে পাবো না মেরি। কিন্তু এলি তাও বেঁচে থাকবে রে। খুনি যে আমি ওই রাস্কেলটার সঙ্গে মিশেছিলাম। হেলেনা, নিজেকে দোষ দিস না। তুই তো ওকে ভালোবেসেছিলি। মানুষ যদি মানুষকে ভালো না বাসে, তাহলে তো আমরা কেউই সমাজে থাকতে পারবো না। সবাই আলাদা হয়ে যাব। ওসব আর ভাবিস না, ওসব আর ভাবিস না হেলেনা। একটা রাস্তা যখন পাওয়া গেছে, কালকেই চল আমরা ওকে দিয়ে আসি। কালকেই চল আমার সঙ্গে। ওই ঠিকানায় মিসেস এলেনের সঙ্গে কথা বলে আসি আমরা। মেরির কথায় শেষমেশ রাজি হলো হেলেনা। এলির জন্য আর কোনো পথ খোলা নেই। সমাজ, ক্ষুধা আর দারিদ্র্য, এই তিন দৈত্য যেন তাকে গ্রাস করতে চাইছে।
পরদিন সকালেই হেলেনা আর মেরি একটা ঘোড়ার গাড়িতে চেপে বসল। উডলি থেকে রেডিংয়ের 16 ক্যানিংটন প্লেস। দূরত্বটা নেহাত কম নয়। হেলেনার যা শরীরের অবস্থা, অতদূর ও হেঁটে যেতে পারবে না। মাদার্স ফ্রেন্ড নামের একটা সিরাপ খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে ওরা। তখন ইংল্যান্ডে এই সিরাপের খুব চল ছিল। আমাদের আজকের কাহিনীতে এটির একটি বিশেষ ভূমিকাও রয়েছে। সময় মতো আপনাদের এই সিরাপ সম্পর্কে সবকিছু বলবো। আপাতত আবার আমরা ফিরে যাব রেডিংয়ের রাস্তায়। একটা ঘোড়ার গাড়ি দুলকি চালে এগোচ্ছে ক্যানিংটন প্লেসের দিকে, যে গাড়িতে বসে আছে হেলেনা আর মেরি। এলির মুখটা যতবার হেলেনার দৃষ্টিসীমায় ভেসে উঠছিল, মাতৃত্বের এক তীব্র যন্ত্রণা জন্ম নিচ্ছিল। টমের প্রতি ঘৃণা এই মুহূর্তে তার নিজের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছিল বারবার। নিজেকে অতি ঘৃণ্য এক অপরাধী মনে হচ্ছিল হেলেনার। রেডিং শহরের 16 ক্যানিংটন প্লেস, একটা পুরনো লাল ইটের বাড়ি। বাড়িটির সামনে একটা ছোট্ট বাগান রয়েছে, কিন্তু তার পরিচর্যা নেই। আগাছা আর শুকনো লতা পাতায় ভর্তি। ভেতরে ঢোকার আগে এক মুহূর্তের জন্য হেলেনা থমকে দাঁড়ালো। খানিক আপন মনেই বলল, এই বাড়ি? হ্যাঁ, বিজ্ঞাপনে তো এই ঠিকানাই দেওয়া ছিল। চল ভেতরে চল। আচ্ছা ম্যারি, এই কাজটা কি ঠিক হচ্ছে? ডোন্ট অ্যাক্ট লাইক অ্যান ইমোশনাল ফুল। তোর সামনে একটা আস্ত জীবন পড়ে আছে। এখনই সবকিছু তালগোল পাকিয়ে নষ্ট করে ফেলিস না। দরজার কলিং বেল বাজালো মেরি। কিছুক্ষণ পর দরজা খুলে একজন লম্বা শীর্ণ চেহারার মহিলা এসে দাঁড়ালেন। বয়স 50-এর কোঠায়, রুক্ষ চেহারা, চোখ দুটো শীতল, হিসেবি দৃষ্টি। ইনি মিসেস এলেন কেস। মিসেস কেস রুক্ষ স্বরে জিজ্ঞেস করলেন, না তোমরা? মেরি বলল, আমরা আসলে আপনার বিজ্ঞাপন দেখে এসেছি। আপনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, বাচ্চা দেখভাল করেন, ওই জন্যই এসেছি। ও, এসো ভেতরে এসো। ঘরের ভেতরে ঢুকতেই মেরি আর হেলেনার নাকে স্যাঁতস্যাঁতে বাসি হাওয়া ধাক্কা মারল। তার সঙ্গে কিসের যেন একটা দুর্গন্ধ। বসার ঘরটা বড্ড অপরিষ্কার। দেওয়ালের রং চটে গিয়েছে, মেঝেতে ছোপ ছোপ দাগ। ঘরটিতে পর্যাপ্ত আলোও নেই, কেবল একটা তেলের বাতি টিমটিম করে জ্বলছে। বসো তোমরা। ওদের বসতে বলে মিসেস এলেন নিজের একটি পুরনো আর্ম চেয়ারে বসলেন। মেরির দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তা কার বাচ্চা? তোমার? না না, আমার নয়, আমার এই বন্ধুর। ওর নাম হেলেনা, ওর মেয়ে। কত বয়স? হেলেনা এতক্ষণ চুপচাপ সব শুনছিল। এবার মৃদু কণ্ঠে সে বলল, 15 দিন। ছেলে না মেয়ে? মেয়ে। ঠিক আছে, কাল নিয়ে আসবে। মিসেস কেস, আপনি কি একাই বাচ্চা দেখভাল করেন? না না, আমার মেয়ে জামাই আছে, ওরাও আমাকে হেল্প করে মাঝে মধ্যে। আচ্ছা, বাচ্চাদের থাকার জায়গাটা কেমন, মানে একবার দেখতে পারি? মিসেস কেস তার ঠোঁটে একটা শুকনো হাসি এনে বললেন, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে এই শক্তি দিয়েছেন। আমি জানি এই অসহায় শিশুদের কিভাবে বড় করতে হয়। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। এসো, তোমাদের ঘরগুলো দেখাই। কথা শেষ করে উঠে দাঁড়ালেন মিসেস এলেন কেস। তার পিছন পিছন চলল হেলেনা আর মেরি। একটা সংকীর্ণ সিঁড়ি বেয়ে ওরা উপরে গেল। উপরে দুটো ঘর। একটা ঘরে বেশ কিছু বেবি ক্রিপ পাতা। হেলেনা ঘরের পরিবেশ দেখে কিছুটা আশ্বস্ত হল। ঘরের দেওয়ালে প্রমাণ সাইজের যীশু খ্রিস্টের ফ্রেম করা ছবি টাঙানো। ঘরটা অপরিষ্কার হলেও একেবারে নোংরা ভাগার নয়। জানলার কাঁচগুলোয় ময়লা জমলেও
বাইরের আলো যথেষ্ট পরিমাণেই ভেতরে ঢুকছিল। এই যে এটাই ওদের ঘর। একসঙ্গে বেশি বাচ্চা আমি রাখি না, সবার প্রতি তাহলে ঠিকমতো দৃষ্টি দেওয়া যায় না। তোমরা চিন্তা করো না, আমি ওদের ভালো খাবার দিই। আমার দুটো নাতনি আছে, ওদের মতোই যত্ন করি বাচ্চাগুলোকে। হেলেনা একটা ক্রিব খাটের রেলিংয়ে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, এখন কোনো বাচ্চা নেই আপনার কাছে? নো মাই চাইল্ড, আমি রেডিংয়ে অল্প কিছুদিন হলো এসেছি, তাই এখন কেউ নেই। এর আগে আমি থাকতাম সাসেক্সে। ওখানে যে সমস্ত বাচ্চাকে আমি লালন পালন করেছি তাদের সবাইকেই আমি ভালো পরিবারের হাতে তুলে দিয়েছি, ডোন্ট ওয়ারি। এলেনের কথা শুনে হেলেনা আর মেরি একবার মুখ চাওয়াচাই করল। ওরা আশা করেছিল আরও 3-4টে বাচ্চা থাকবে। তাদের অবস্থা দেখেই ওরা সিদ্ধান্ত নেবে। ওদের মনের অবস্থা বুঝতে পেরেই মিসেস কেস বললেন, তোমরা চিন্তা করো না, তোমাদের বাচ্চা আমার কাছে খুব সুখে থাকবে। আমি আগে লন্ডনের সেন্ট জন হসপিটালের নার্স ছিলাম। ওই যে দেখো, দেয়ালে আমার সার্টিফিকেট ঝুলছে। দেওয়ালে সত্যি সত্যি সেন্ট জন হাসপাতালের একটা সার্টিফিকেট ঝুলছিল। সেটা এক পলক দেখে হেলেনা বলল, আমি আমার বাচ্চাকে দেখতে আসতে পারবো তো? নিশ্চয়ই, কেন পারবে না? তবে ওকে কোনো পরিবার অ্যাডপ্ট করে নিলে তারপর কিন্তু আর দেখতে পারবে না। হেলেনা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় নাড়ল, বিড়বিড় করে বলল, সেটা আমি জানি। চলো নিচে যাই, বাকি কথাবার্তাগুলো সেরে নি। ঘরের দরজা টেনে দিয়ে আবার নিচে বসার ঘরে এলো ওরা 3 জন। মিসেস কেস বললেন, এবার কাজের কথায় আসি। বাচ্চার ভরণ পোষণের জন্য আমি এককালীন কিছু অর্থ নিই। কত টাকা মিসেস কেস? 10 পাউন্ড। চাইলে তুমি এককালীন দিতে পারো, বা প্রথমে 5 পাউন্ড দিলে তারপর মাসে মাসে 1 পাউন্ড করে। টাকার কথা শুনে হেলেনার চোখ কপালে উঠল। 10 পাউন্ড! এত টাকা তো তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কাছে যে সঞ্চয় আছে তা দিয়ে কোনো মতে 5 পাউন্ড হতে পারে। তার মধ্যে আবার মেরি তাকে 2 পাউন্ড ধার দিয়েছে। 10 পাউন্ড? আমার কাছে তো এত টাকা নেই মিসেস কেস। আমি সুতোর কলে কাজ করি। আমি আপনাকে টোটাল 5 পাউন্ড দিতে পারবো। মিসেস কেস ভুরু কুঁচকে হাসলেন। অধিকাংশ মা যারা তার কাছে আসে সবাই টাকা নিয়ে বড্ড খুঁতখুত করে। তিনি নির্লিপ্ত কণ্ঠে বললেন, 5 পাউন্ড? এই বাজারে একটা শিশুকে পালন করার খরচ কত তা কি জানো তুমি? খাবার দাবার, জামা কাপড়, ওষুধ, কত খরচ। তার উপর যারা ওকে দত্তক নেবে তাদের চিঠি পাঠানো, বাচ্চাকে নিয়ে যাওয়া। 5 পাউন্ড দিয়ে কি তা হয়? তার উপর আমি এই বাড়ির ভাড়া দিই, খাবার কিনি, আগুন জ্বালাই। 10 পাউন্ডের কম হলে আমার চলে না। দয়া করুন মিসেস কেস, হেলেনা খুব বিপদে পড়েছে। আপনি আপাতত 5 পাউন্ড নিন, তারপর না হয় মাসে মাসে আপনাকে 8 শিলিং করে দেব আমরা, যতদিন পারি। প্লিজ প্লিজ মিসেস কেস, আপনি আর না করবেন না। হেলেনার জীবন নষ্ট হয়ে যাবে তাহলে। বেশ কিছুক্ষণ নীরবে বসে রইলেন মিসেস কেস। চেয়ারের হাতলে আঙুল ঠুকতে ঠুকতে হেলেনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। হেলেনার মনে হলো তার বুকটা যেন ফেটে যাচ্ছে। মিসেস কেস যদি এখন রাজি না হন তাহলে এলিকে নিয়ে সে কি করবে, কোথায় যাবে? অবশেষে মিসেস কেস দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, 5 পাউন্ডই দাও। তোমাদের অবস্থা বুঝতে পারছি, তবে 8 শিলিংটা কিন্তু প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমাকে দিয়ে যাবে। থ্যাঙ্কস মিসেস কেস। আমি প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে দিয়ে যাব আপনাকে। আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ প্লিজ, নয়তো আমি খুব বিপদে পড়ে যাব। আমার তো আর কোনো রোজগার নেই না। আবার আমি আর 5 জন বেবি ফার্মারের মতো বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়েও কম্প্রোমাইজ করতে পারি না। টাকা না থাকলে আমি ওদের ভালো মতো দেখাশুনো করতে পারবো না। না না, আমি দেব টাকা, অবশ্যই দেব। এলি সুস্থ থাকলেই আমি খুশি।
মিসেস কেস তার ঠোঁটে একটা শুকনো হাসি এনে বললেন, বেশ, তোমরা কাল সকালে বাচ্চাটাকে নিয়ে এসো, কেমন? মিসেস কেস হাসি মুখে ওদের বিদায় জানালেন। পরের দিন ভোরবেলায় হেলেনা আবার একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল। একটা নতুন জামা পরালো এলিকে। তারপর তাকে শেষবারের মতো বুকের কাছে চেপে ধরল। অজস্র চুমুতে ভরিয়ে দিল এলির কচি মুখ। তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। মেরির চোখেও জল। সকালে রেডিং স্টেশন বাজার জমে ওঠার আগেই ওরা পৌঁছে গেল মিসেস কেসের বাড়ি। এলেন বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, কি নাম ওর? এলি। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, এলি আমার কাছে নিরাপদে থাকবে। থ্যাঙ্কস মিসেস কেস। এই নিন 5 পাউন্ড। সামনের মাসে এসে আমি আরো 8 শিলিং দিয়ে যাব। হ্যাঁ, বেশ, ঠিক আছে। টাকাটা এগিয়ে দিয়ে হেলেনা আরেকবার এলির দিকে তাকালো। শেষবারের মতো চুমু খেলো ওর কপালে। এলির নিষ্পাপ মুখ এই বিচ্ছেদের বেদনা বুঝতে পারছে না। হয়তো এলি কোনো দিন জানতেও পারবে না হেলেনার কথা। হেলেনাও জানতে পারবে না এলি কোন ধনীর দুলালি হয়ে জীবন কাটাচ্ছে। না জানুক, তবু এলি তো ভালো থাকবে। হেলেনার কাছে ওটাই যথেষ্ট। চোখের জল মুছে দ্রুত পায়ে বেরিয়ে গেল হেলেনা আর মেরি। টেমস নদী থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের পর 3 দিন কেটে গেছে। রেডিং পুলিশ স্টেশনের ইনচার্জ অ্যান্ডারসন তখনও তদন্তের কোনো তল পাননি। যেখানে প্যাকেটটা পাওয়া গিয়েছিল তার আশেপাশের অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ কি মনে হয় মৃতদেহটা যে ব্রাউন পেপারে মোড়ানো ছিল ওটা আরেকবার নিয়ে বসলেন তিনি। কিছু অস্পষ্ট লেখা ছিল কাগজে। ওগুলোকেই আবারও খুঁটিয়ে দেখার জন্য একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে কাগজের ওপর ঝুঁকে পড়লেন তিনি। ইতিমধ্যে ফরেনসিক ডিপার্টমেন্টের অফিসাররা বেশ কিছু রাসায়নিক দিয়ে কাগজের লেখাগুলোকে খানিকটা স্পষ্ট করে তুলেছেন। কাগজটা দেখতে দেখতে বিড়বিড় করে উঠলেন অ্যান্ডারসন। আচ্ছা, তাহলে ওই কাগজটা একবার দেখি কি লেখা আছে। একবার ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে আসি। Here it is, yes. প্যাডিংটন পোস্ট অফিসের পার্সেল পেপার। কিন্তু কিন্তু কোনায় এটা কি লেখা? হ্যাঁ, কি লেখা এখানে? তিনি লেন্সটি আরো কাছে নিয়ে গেলেন। জলের ঝাপটায় কালির অনেকটা ধুয়ে গেলেও অস্পষ্ট ছোপ ছোপ অক্ষরের মাঝে একটি নাম মুখে দিচ্ছে। নামটার সমস্ত অক্ষর নেই, যেটুকু বোঝা যাচ্ছে সেই অক্ষরগুলো সাজালে দাঁড়ায় এম আর বেশ খানিকটা স্পেস, তারপর LEN, তারপর স্পেস, তারপর KES। কনস্টেবল জেমস অ্যান্ডারসনের পাশেই দাঁড়িয়েছিল। অ্যান্ডারসন বললেন, MRLEN স্পেস কে। জেমস, এই শোনো। হ্যাঁ, স্যার। যা বলছি দেখো তো। হ্যাঁ। MR হ্যাঁ স্পেস LEN KESS। মিস LEN কেস। মনে তো হচ্ছে না। স্পেসটা বেশ বড়। মনে হচ্ছে আরো একটা লেটার আর এরপর ছিল। মিসেস হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভবত নামটা মিসেস কেস। আরো লেখো। হ্যাঁ স্যার, বলুন। একটা ঠিকানাও আছে। পার্সেল নাম্বারটা যদি পাওয়া যেত তাহলে সরাসরি পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করা যেত। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। 6 ক্যানিং স্পেস রিডিং। 6 ক্যানিং স্পেস রেডিং। হ্যাঁ স্যার, এটা তো বোঝাই যাচ্ছে। 6 ক্যানিংটন রেডিং। ও রাইট।
চলো তাহলে চট করে ঢু মেরে আসি। 6 ক্যানিংটন প্লেসে যদিও কোনো মিসেস কেসকে পাওয়া গেল না। বাড়িটা একটা বুড়ো স্কুল মাস্টারের। মিসেস কেস নামে কাউকে তিনি কোশমিন কালেও দেখেননি। হঠাৎ কি মনে হওয়ায় অ্যান্ডারসন বললেন, আচ্ছা জেমস, ওটা 16, 26, 36, 46ও তো হতে পারে। রাইট স্যার, হতে তো পারে। দেন লেটস গো। ইয়েস স্যার, লেটস গো। 16 কেনিংটন প্লেস। ক্যানিংটন প্লেস বেশ শান্ত নিরিবিলি আবাসিক এলাকা। লাল ইটের 16 নম্বর বাড়িটি ওরা সহজেই খুঁজে পেল। স্থানীয় পার্কের একদম পাশে, টেমস নদীর দিকে মুখ করা বাড়ি। পাঁচিলের ইটের গায়ে শ্যাওলা জমেছে। মেইন গেটের কপাটে ধুলোর আস্তরণ। বাড়িটা আপাতত তালা বন্ধ। দেখলেই বোঝা যায় বাড়িটিতে বেশ কিছুদিন ধরে কেউ বাস করে না। অ্যান্ডারসন গেটের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকালেন। তার সন্দেহ দৃঢ় হল, মিসেস কেস নির্ঘাত এলাকা ছেড়ে পালিয়েছেন। তিনি আর সময় নষ্ট না করে পাশের 17 নম্বর বাড়ির দিকে এগিয়ে গেলেন। দরজায় নক করলেন অ্যান্ডারসন। কিছুক্ষণ পর ভেতর থেকে একটি চাপা কণ্ঠস্বর শোনা গেল। অ্যান্ডারসন বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি রেডিং পুলিশ থেকে আসছি, সামান্য কিছু তথ্য জানাচ্ছিল। এবার পর্দা সরে গেল। একজন মাঝবয়সী মহিলা মুখ বাড়ালেন, যার চোখে একই সঙ্গে ফুটে উঠেছে কৌতূহল আর অস্বস্তি। তিনি দরজাটা সামান্য ফাঁক করলেন, যতটা দিয়ে শুধুমাত্র তার মুখটুকুই দেখা যায়। শুভ সকাল ম্যাডাম, আমি ডিটেকটিভ সার্জেন্ট অ্যান্ডারসন। এই পাশের 16 নম্বর বাড়িতে যিনি থাকতেন, মিসেস কেস, তিনি কি এখন এখানে থাকেন না? মহিলা ইতস্তত করে বললেন, না অফিসার, তিনি তো গত জানুয়ারিতে চলে গেছেন। প্রায় 3 মাস হয়ে গেল। হঠাৎ তাকে খুঁজছেন কেন? কিছু হয়েছে? না, আমরা জাস্ট কিছু তথ্য যাচাই করছি ম্যাডাম। আচ্ছা, আপনি তাকে চেনেন? মানে মানে আলাপ পরিচয় কিছু ছিল? ভদ্রমহিলা এবার দরজা খুলে বাইরে এলেন। কাঁধ ঝাঁকিয়ে বললেন, না, ঠিক আলাপ পরিচয় ছিল বলা যায় না। মিসেস কেস একা থাকতে পছন্দ করতেন। খুব একটা বন্ধুত্ব পাড়ার কারোর সঙ্গেই ছিল না। আচ্ছা, এই ভদ্রমহিলা কি করতেন সেটা জানেন আপনি? হ্যাঁ, উনি নাকি আগে লন্ডনের কোনো এক হাসপাতালে নার্স ছিলেন। ইদানিং বেবি ফার্মিং করতেন। বেবি ফার্মিং কথাটা শুনে সেকেন্ডের জন্য ভুরু কুঁচকে গেল অ্যান্ডারসনের। এরকম কিছুই তো তিনি আশা করছিলেন। অ্যান্ডারসন জিজ্ঞেস করলেন, আচ্ছা, বলতে পারেন কোনো কিছু আনইউজুয়াল আপনার চোখে পড়েছিল? একটু ভেবে নিয়ে ভদ্রমহিলা বললেন, আনইউজুয়াল না অফিসার, ঠিক আনইউজুয়াল কিনা জানি না, তবে 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 কি ম্যাডাম? মাঝে মধ্যে রাতে ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসতো অফিসার। আমার নিজের 2 ছোট বাচ্চা আছে, তাই আমি শিশুদের কান্নার ধরন খুব ভালো করে চিনি। মনে হতো যেন কোনো বাচ্চা খুব জোরে কাঁদছে, কিন্তু সেই কান্না খুব বেশিক্ষণ স্থায়ী হতো না। যেন কেউ হঠাৎ করেই শব্দটা থামিয়ে দিত। একদম ক্ষীণ গো গো করার মতো শব্দ, তারপর একেবারে নিস্তব্ধতা। আমি প্রথমে ভেবেছিলাম আমারই ভুল, কিন্তু অন্যান্য প্রতিবেশীরাও শব্দটা শুনেছিল। আচ্ছা, অলরাইট। আর কোন অস্বাভাবিক কিছু? যেমন ধরুন লোকজনের আনাগোনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকজন আসতো। ওই যে বললাম, উনি বেবি ফার্মিং করতেন। অনেক অল্প বয়সী মেয়েরা আসতো বাচ্চা নিয়ে। আচ্ছা, অলরাইট। মোটামুটি কতগুলো বাচ্চা ছিল ওনার সঙ্গে? তা ঠিক জানি না। বললাম তো, উনি খুব একটা মেলামেশা করতেন না আমাদের সঙ্গে। আচ্ছা, উনি কি একাই থাকতেন? হ্যাঁ, একা। তবে মাঝে মধ্যে ওর মেয়ে জামাই আসতো। ওর মেয়েটা বেশ ভালো, আমাদের সঙ্গে গল্পগুজব করতো। তা এই মেয়ের অ্যাড্রেস আপনি জানেন? না, তা জানি না, তবে কথাবার্তা শুনে মনে হতো ওরা লন্ডনে থাকে। অ্যান্ডারসন ভদ্রমহিলার সমস্ত কথার নোট নিচ্ছিলেন।
জানুয়ারি মাসে বাড়ি ছেড়ে চলে যাওয়া, আচ্ছা, হঠাৎ থেমে যাওয়া শিশুর কান্না, আইসোলেটেড জীবনযাপন, আচ্ছা। নোট শেষ করে অ্যান্ডারসন বললেন, আচ্ছা, শেষ প্রশ্ন ম্যাডাম, উনি যে বাচ্চাদের দেখাশোনা করতেন, কোনোদিন কোনো বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করেছে তা দেখেছেন আপনারা? না, তা তো দেখিনি। উনি আসলে বেশি দিন এখানে আসেননি তো, সেপ্টেম্বর মাসে এসেছিলেন, তারপর আবার জানুয়ারিতে ছেড়ে দিয়ে চলে গেলেন। আচ্ছা। অ্যান্ডারসন এবার 16 নম্বর বাড়ির মালিক মিস্টার অলিভার কুককে খুঁজে বের করলেন। রেডিং স্টেশনে মিস্টার কুকের ওষুধের দোকান ছিল। সেখানে গিয়ে অ্যান্ডারসন তাকে জিজ্ঞেস করলেন, গুড মর্নিং মিস্টার কুক, আমি ডিটেকটিভ সার্জেন্ট অ্যান্ডারসন, আপনার সঙ্গে কিছু কথা ছিল। মর্নিং মর্নিং ডিটেকটিভ, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, মিসেস কেস আপনার ভাড়াটে ছিলেন তো? হ্যাঁ, উনি আমারই ভাড়াটে ছিলেন, তবে জানুয়ারিতে উনি ঘর ছেড়ে দিয়েছেন। অলরাইট। ভদ্রমহিলার সঙ্গে আপনার আলাপ ছিল? দেখুন, আলাপ বলতে টুকটাক কিছু কথাবার্তা হতো, তবে যখন উনি ভাড়া দিতে আমার দোকানে আসতেন তখনই। প্রতি মাসে একদম সময় মতো কিন্তু উনি ভাড়া মিটিয়ে দিতেন। ফ্যান্টাস্টিক লেডি স্যার, মানে যাওয়ার আগে নিজের ঘরগুলো অবধি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছেন। আচ্ছা, উনি কোথায় গেছেন আপনি জানেন? তা তো জানি না স্যার, কিন্তু কেন বলুন তো? একটা কেসে ওর নাম এসেছে, কিছু প্রশ্ন করার ছিল। অলিভার কুক খানিক ভাবলেন, তারপর বললেন, কেস আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক মনে পড়েছে। ওর মালপত্র নিয়ে যাওয়ার জন্য আমি দুজন কুলি ঠিক করে দিয়েছিলাম। ওরাই জানতে পারে যে উনি কোথায় গেছেন। আপনি একটা কাজ করুন, দুপুরের পর একবার আসুন, 2টোর দিকে আসুন একবার, আমি ওদেরকে সময় মতো ডাকিয়ে নিয়ে আসবো, কেমন? থ্যাঙ্কস আ লট মিস্টার কুক। কুকের সঙ্গে কথা বলতে বলতেই নিজের পরবর্তী কাজের প্ল্যান ছকে নিয়েছিলেন অ্যান্ডারসন। থানায় ফেরার পথে জেমসকে তিনি বললেন, জেমস, হ্যাঁ স্যার। ডু সামথিং। রিডিংয়ের যতগুলো লোকাল নিউজ পেপার আছে সব কটা জোগাড় করে আনো, লাস্ট 1 বছরের সবগুলোর একটা করে কপি। পেপারগুলোর অফিসে চলে যাও, ওখানে পাবে। স্যার এখনই? হ্যাঁ, এখনই। 9টা বাজে, হাতে 5 ঘন্টার মতো সময় আছে, মোর দ্যান এনাফ। আমি থানায় যাচ্ছি, তুমি ওগুলো নিয়ে থানায় চলে এসো। ঘন্টা খানেক পর রেডিং স্টেশনে যত পুলিশ ছিল সবার সামনে জমা হলো নিউজ পেপারের স্তূপ। অ্যান্ডারসন কাজটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন, বেবি ফার্মিং এর বিজ্ঞাপন খুঁজে বের করতে হবে। দেখা গেল প্রায় সব নিউজ পেপারই রোজ 2-3টে করে এই ধরনের বিজ্ঞাপন আছে। সবার নাম, ঠিকানা আর বিজ্ঞাপনের তারিখ খাতায় লিখতে শুরু করলেন অ্যান্ডারসন। মিসেস কেসের নামটাও সেখানে ছিল, মিসেস এলেন কেস। সেই সঙ্গে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করলেন অ্যান্ডারসন। 3-4টে নাম কখনো একসঙ্গে বিজ্ঞাপনে আসেনি। এই যেমন মিসেস হপকিন্স নামে এক ভদ্রমহিলা বেবি ফার্মিং এর বিজ্ঞাপন দিচ্ছেন গত বছরের এপ্রিলে। অগাস্ট থেকে তার আর কোনো বিজ্ঞাপন নেই। আবার অগাস্ট থেকে মিসেস ওয়াটসন নামে এক মহিলা বিজ্ঞাপন দিচ্ছেন, নভেম্বর থেকে তিনি হাওয়া। তারপর আসছেন মিসেস কেস, তিনিও ফেব্রুয়ারি থেকে নিরুদ্দেশ। আবার ফেব্রুয়ারি থেকে নতুন নাম পাওয়া যাচ্ছে, মিসেস ডায়ার, অ্যাড্রেস মেও ভিলা, কেনসিংটন রোড। উত্তেজনায় লাফিয়ে উঠলেন অ্যান্ডারসন। তিনি নিশ্চিত এই মিসেস ডায়ারের কাছে গেলেই সমস্ত সূত্রের সমাধান পাওয়া যাবে। তার দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতা অন্তত এটাই বলছিল। তবু একেবারে নির্ভুল সমাধানে পৌঁছানোর জন্য 2টোর সময় অ্যান্ডারসন জেমসকে নিয়ে মিস্টার কুকের দোকানে গেলেন। ওদের দেখে কুক বললেন,
ও স্যার, আপনি আসুন আসুন আসুন। এই যে হ্যারি আর পিটার, ওরাই এই যে মিসেস কেসের ওই মালপত্রগুলো বয়ে দিয়েছিল। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, গুড আফটারনুন। আচ্ছা, মিসেস কেসের মালপত্র নিয়ে কোথায় গেছিলে মনে আছে? মিসেস কেস মানে? ও, মিস্টার কুকের ভাড়াটে। রাইট, হ্যাঁ। কেনসিংটন রোড স্যার। ওখানে মেও ভিলা নামে একটি বাড়ি আছে, ওইখানে স্যার। আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে কোনো বাচ্চা ছিল? না স্যার, তবে বাচ্চাদের খাট ছিল অনেকগুলো। আর কি কি ছিল দেখেছিলে? সব দেখিনি স্যার। ওর জামাইরা বড্ড নচ্ছার, তাড়াতাড়ি কাজ করার জন্য প্রেশার দিচ্ছিল। আচ্ছা, বেশ, বুঝলাম। ঠিক আছে, তোমরা এবার আসতে পারো। অ্যান্ডারসন জানতেন এই মিসেস কেস বা ডায়ার যেই হোক, তাকে সরাসরি গ্রেপ্তার করা খুব একটা সহজ হবে না। যা করতে হবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই করতে হবে। বেবি ফার্মিং এর মূল উদ্দেশ্যই হলো টাকা, আর কাজটা ঠিক অনৈতিক হলেও আইন বিরুদ্ধ নয়। ফলে প্রমাণ যদি ঠিকঠাক জোগাড় করা না যায়, একে শাস্তি দেওয়া যাবে না। দেখা যাক কি করা যায়। ওকে, লেটস ডু দিস। অনেক ভেবে চিনতে তাই অ্যান্ডারসন এক নিখুঁত ফন্দি আঁটলেন। অ্যান্ডারসন পুলিশের এক বিশ্বস্ত নারী কর্মী মিসেস জেনকে নিয়ে একটি আবেগঘন চিঠি লেখালেন। চিঠির প্রাপক মিসেস ডায়ার। চিঠিতে লেখা ছিল, মিসেস ডায়ার, আমি শুনেছি আপনি শিশুদের খুব যত্ন নেন। আমি একজন অসহায় এবং অবিবাহিত মা। আমার 3 মাসের একটা বাচ্চা আছে, যাকে নিয়ে আমি সমাজে আর থাকতে পারছি না। সবাই আমাকে ঘৃণার চোখে দেখছে। এই 3 মাসে আমি 4 বার বাড়ি বদল করেছি। কেউ আমাকে বাড়ি ভাড়া দিতে চাইছে না, কোনো কাজও পাচ্ছি না। আপনি কি ওকে দত্তক নেবেন? আপনার যা টাকা পয়সা লাগে আমি দেব। দয়া করে চিঠির উত্তর দেবেন। ইতি আপনার বিশ্বস্ত জেন। অ্যান্ডারসন আন্দাজ করেছিলেন মিসেস ডায়ার ওরফে মিসেস কেসের অর্থের লোভ অত্যন্ত বেশি। এই চিঠি তিনি ইগনোর করতে পারবেন না, হলো তাই। 3রা এপ্রিল 1896, গুড ফ্রাইডের দিন চিঠির উত্তর এলো। ডায়ার দেখা করতে রাজি হয়েছেন। তিনি জেনকে মেও ভিলায় আসার আমন্ত্রণ জানালেন। অ্যান্ডারসন এই উত্তরের অপেক্ষায় করছিলেন এতদিন ধরে। সেদিন বিকেলে মিসেস লিলি ডায়ার যখন দরজায় কড়া নাড়া শব্দ শুনে হাসি মুখে দরজা খুললেন, তিনি আশা করেছিলেন এক অসহায় মা আর একতারা পাউন্ড। কিন্তু সামনে কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাসি মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিসেস ডায়ার, হ্যাঁ, কি চাই? আপনার সঙ্গে কিছু কথা আছে। চলুন, ভেতরে চলুন। কি কথা? আমি এক সামান্য বৃদ্ধা, ঈশ্বরের সেবা করে দিন যায়। আমার সঙ্গে আপনাদের কি কথা থাকতে পারে? ভেতরে চলুন বলছি। ঘরে ঢুকে অ্যান্ডারসন বললেন, দিন 15 আগে টেমসের জলে একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। বাচ্চাটাকে আপনি দেখভাল করছিলেন। আমাদের কাছে খবর আছে। আমরা আপনার ঘর তল্লাশি করতে চাই। কোন বাচ্চা? কি যাতা বলছেন? যা তা আমি বলছি না মিসেস ডায়ার। আপনি চুপচাপ ওই চেয়ারটাতে বসুন। সঙ্গে থাকা পুলিশ অফিসারদের ঘর তল্লাশি শুরু করার আদেশ দিলেন অ্যান্ডারসন। ওপর তলার ঘরগুলোর ভেতরে প্রবেশ করতেই সকলের নাকে গুমোট ভ্যাপসা একটা বাতাস ধাক্কা মারল। ঘরের বেবি ক্রিবে তখনও 2টো বাচ্চা ঘুমিয়েছিল। ক্রিবের পাশে টেবিলের উপর রাখা 2টো মাদার্স ফ্রেন্ড সিরাপের বোতল। ভিক্টোরিয়ান লন্ডনে শিশুদের ব্যথা উপশম ও কান্না থামানোর জন্য এই সিরাপ দেদার ব্যবহৃত হতো। আদতে এটা ছিল আফিম আর চিনির মিশ্রণ। সিরাপটা খেলে বাচ্চারা ঝিমিয়ে যেত, কোনো উৎপাত করত না। তখন ওষুধের গায়ে লেবেল লেখার চল ছিল না, ফলে বাবা মাও জানতে পারত না ওষুধের নামে আদতে
আফিম খাচ্ছে তাদের সন্তান। ওষুধ কোম্পানিগুলো মুনাফার লোভে দেদার এই সিরাপ বিক্রি করত। পরবর্তীতে যদিও ব্রিটিশ সরকার এই সিরাপ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল। উপরতলার ঘরের আলমারি খুলতেই বেরিয়ে এলো স্তূপীকৃত শিশুদের কাপড়, মোজা আর ছোট ছোট জুতো। এরপর এলো আসল প্রমাণ, যেটা অ্যান্ডারসন খুঁজছিলেন। আলমারির একটা ড্রয়ারের ভেতর থেকে পাওয়া গেল সাদা সুতির টেপ বা ফিতের বান্ডিল, যে টেপ দিয়ে টেমসের জলে পাওয়া শিশুটির শ্বাস রোধ করা হয়েছিল। সাদা সুতির টেপের রোলগুলো হাতে নিয়ে অ্যান্ডারসন শান্ত হিমশীতল গলায় বললেন, মিসেস ডায়ার, এই টেপ দিয়ে আপনি কি করেন? লিলি ডায়ার তখনও নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলেন। তিনি সোফায় হেলান দিয়ে বসে তাচ্ছিল্যের স্বরে বললেন, টেপ তো অনেক কাজে লাগে অফিসার। এত টেপ? টেমস থেকে যে শিশুর লাশ পাওয়া গেছে তার গলাতেও আমরা এই টেপ পেয়েছি মিসেস ডায়ার। তা আমি কি করতে পারি? আমি ছাড়া আর কেউ টেপ ব্যবহার করে না নাকি? অ্যান্ডারসন আর কোনো কথা বললেন না, আবার তল্লাশি শুরু করলেন। এরপর যা উদ্ধার হলো তা দেখে উপস্থিত পুলিশ অফিসারদের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। ডায়ারের বেডরুমের খাটের নিচে পড়ে থাকা একটা ট্রাঙ্ক থেকে পাওয়া গেল কয়েকশো চিঠির বান্ডিল। এগুলো ছিল সেই সব হতভাগ্য মায়েদের চিঠি যারা তাদের সন্তানদের একটু ভালো ভবিষ্যতের আশায় ডায়ারের হাতে তুলে দিয়েছিলেন। প্রতিটি চিঠিতেই ছিল প্রবল আকুতি, আমার ছেলে কেমন আছে, তাকে কি একবার দেখতে পারি, একটিবার উত্তর দিন, ইত্যাদি ইত্যাদি। অথচ ডায়ার একটি চিঠিরও উত্তর দেননি, আবার চিঠিগুলো ফেলেও দেননি, যত্ন করে রেখে দিয়েছেন। ডায়ারের নৃশংসতা অ্যান্ডারসনের চিন্তা চেতনাকে ধাঁধিয়ে দিচ্ছিল বারবার। অ্যান্ডারসন জিজ্ঞেস করলেন, আপনি এই যে এত শিশুর দেখভাল করেছেন, একটা শিশুর নাম বলুন যে এখনো বেঁচে আছে, যে পরিবার তাকে দত্তক নিয়েছিল সেই পরিবারের ঠিকানাটাও দেবেন। আছে, অনেকেই বেঁচে আছে, বাকিরা মরে গেছে, কিন্তু নর্মাল ডেথ। আমার কাছে ডেথ সার্টিফিকেট আছে। দেখি সার্টিফিকেটগুলো দেখান তো। মিসেস ডায়ার টেবিলের ড্রয়ার খুলে বেশ কয়েকটা সার্টিফিকেট এগিয়ে দিলেন অ্যান্ডারসনের দিকে। এই নিন। সেগুলো দেখে অ্যান্ডারসন বললেন, এগুলো তো ব্রিস্টলের। আপনি ব্রিস্টলে কতদিন ছিলেন? 4-5 বছর। তার আগে? ম্যানচেস্টার। এত জায়গা বদলেছেন কেন আপনি? এক জায়গায় বেশি দিন আমার ভালো লাগে না অফিসার। রেডিংয়ে এসে বেবি ফার্মিং করেননি? হ্যাঁ, ওই যে 2টো বাচ্চা দেখলেন। এখানে যে সমস্ত বাচ্চা মারা গেছে তাদের ডেথ সার্টিফিকেট কই? এখানে তো কেউ মারা যায়নি, ওই তো 2জন ঘুমিয়ে আছে উপরের ঘরে। এছাড়া আর তো কোনো বাচ্চা আমার কাছে আসেনি। 16 নম্বর কেনসিংটন প্লেসে যখন থাকতেন? নো অফিসার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরাইট অলরাইট, ঠিক আছে, বেশ কথা। আচ্ছা, আপনার একটা মেয়ে আছে না? সে কোথায় থাকে? লন্ডন। ওর ঠিকানাটা দেবেন, কাজে লাগবে। তল্লাশি শেষে ডিটেকটিভ অ্যান্ডারসন টেমসের জলে পাওয়া মেয়েটিকে হত্যার অভিযোগে গ্রেফতার করলেন লিলি ডায়ারকে। যদিও তেমন কোনো শক্তপোক্ত প্রমাণ তখনও তার হাতে এসে পৌঁছয়নি, তবে অ্যান্ডারসন এটাও জানতেন যা তথ্য তার কাছে আছে একটু সময় নিয়ে তদন্ত চালালে পোক্ত প্রমাণ বের করে আনা যাবে। কিন্তু ততদিন যদি ডায়ারকে গ্রেফতার না করে ছেড়ে রাখা হয়, না জানি আরো কত শিশু খুন হয়ে যাবে। মিসেস লিলি ডায়ার ওরফে মিসেস এলেন কেস, ওরফে মিসেস ব্লুম, ওরফে মিসেস ওয়াটসন, ওরফে মিসেস হপকিন্স, ওরফে মিসেস লেন, জায়গার সঙ্গে সঙ্গে নামগুলো বদলেছিলেন তিনি। তার প্রকৃত নাম লিলি। কাহিনীর পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা লিলির অতীত জীবন সম্পর্কে একটু জেনে নেব। কাহিনীর শুরুতে বলেছিলাম না, 4 শতাধিক খুন। এই খুনের ইতিহাস জানতে গেলে আমাদের লিলির অতীত জীবনে ফিরে যেতে হবে।
1870 সাল। ব্রিস্টলের আকাশে কয়লার ধোঁয়া আর কুয়াশার মাখামাখি। এক জরাজীর্ণ কাঠের বাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন লিলি ডায়ার এবং তার মেয়ে পলি। লিলির স্বামী মারা গেছেন বছর 2 আগে। মা মেয়ে দুজনের অবস্থাই তখন বেশ সঙ্গীন। ডায়ার একটা হাসপাতালে নার্সের কাজ করতেন। যে টাকা আসতো তাতে বহু কষ্টে সংসার চালাতে হতো ডায়ারকে। ঠিক সেই সময় লিলির জীবনে এলেন অলিভিয়া ডেনিস। অলিভিয়া ব্রিস্টল এলাকার পুরনো এক বেবি ফার্মার। অলিভিয়া প্রথম মিসেস ডায়ারকে বেবি ফার্মিং এর আইডিয়া দিলেন। তিনি বললেন, লিলি, তুমি কি সারা জীবন ওই এক টুকরো রুটির জন্য হাসপাতাল রোগীদের মলমূত্র পরিষ্কার করবে? তা কি করব বলো, আর তো কোনো কাজ আমি জানি না। কেন? আমি যে কাজটা করি সেটা তুমি পারবে না? ওই বাচ্চা লালন পালন করা? না না, ও তো বিশাল ঝক্কির কাজ। একদম না, বরং বেশ সহজ কাজ। কিরকম? দেখতেই তো পাচ্ছ, দিনকাল যা পড়েছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব প্রেগনেন্ট হয়ে পড়ছে। তুমি খবরের কাগজে বিজ্ঞাপন দাও, ওরা তোমার কাছে বাচ্চা নিয়ে আসবে। প্রত্যেক বাচ্চার জন্য তুমি 7-8 পাউন্ড করে নেবে। কিছু মাস হতে দেখভাল করবে, তারপর ভালো কোনো ফ্যামিলি দেখে তাদের দিয়ে দেবে। ধুর, মুখে মুখে তো তুমি বলে দিলে। বাচ্চা যদি মারা যায়? সে 2-1টা যদি মারা যায়, ডাক্তারদের দিয়ে ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেবে। ডাক্তাররাও জানে এইসব বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। ওরা খুব একটা ঝামেলা করে না এইসব নিয়ে, বুঝেছ? ওরে বাবা, সত্যি? নয়তো আর বলছি কি, এই তো গত মাসে আমার ফার্মের একটা বাচ্চা মারা গেল। আচমকা জ্বর হয়ে 1 রাতের মধ্যে সব শেষ। আমি তো ডাক্তারকে ডাকলাম, কোনো প্রশ্ন ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দিল। সেদিন থেকেই বেবি ফার্মিং এর খুঁটিনাটি বিষয়ে জানা শুরু করলেন মিসেস ডায়ার। দ্রুতই তিনি বুঝতে পারলেন অলিভিয়া নেহাত ভুল কিছু বলেনি। এই কাজে ইনকাম অনেক বেশি। মাসখানেক পর লিলি ডায়ার প্রথমবার খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন। একজন অভিজ্ঞ নার্স একটি শিশুকে নিজের নাতনির মতো পরম স্নেহে পালন করতে চান। যোগাযোগ করুন নিচের ঠিকানায়। কয়েকদিনের মধ্যেই এক তরুণী মা তার 4 মাসের পুত্র সন্তানকে নিয়ে হাজির হলেন ডায়ারের ঘরে। মিসেস ডায়ার, আমার বাচ্চাটাকে আপনি প্লিজ একটু দেখুন, কারণ আমি ভীষণ সমস্যায় পড়েছি ওকে নিয়ে। বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। তোমার বাচ্চাকে আমি দেখাশুনো করব, তারপর উপযুক্ত ঘর দেখে দত্তক দিয়ে দেব। কত টাকা দিতে হবে আপনাকে? 5 পাউন্ড। কিন্তু তরুণীটি ঘর থেকে বেরোনোর ঠিক কয়েক মিনিটের মধ্যেই মিসেস ডায়ারের রূপ বদলে গেল। তিনি বাচ্চাটার দিকে এমনভাবে তাকালেন যেন ও কোনো মানুষ নয়, বরং একটা বোঝা যাকে এক্ষুনি কাঁধ থেকে নামিয়ে ফেলতে হবে। আসলে মিসেস ডায়ার অলিভিয়ার দেওয়া আইডিয়াটা একটু মডিফাই করে নিয়েছিলেন নিজের মতো করে। একটা বাচ্চার বদলে সবগুলো বাচ্চাই যদি মরে যায়, তাতেই বা ক্ষতি কি? লাভের অঙ্কটা আরো বেশি হবে সেক্ষেত্রে। আর এইসব মেয়েরা অধিকাংশ সময় আর দেখতে আসে না বাচ্চাটাকে, আর যদি আসেও ডেথ সার্টিফিকেট দেখিয়ে দেওয়া যাবে। এইসব বাচ্চাদের মায়েরা নিজে যেচে কোনো দিন পুলিশের কাছে যাবে না, তাতে ওদের পরিবারের সম্মান নিয়েই টানাটানি পড়ে যাবে। ফলে একরকম নিশ্চিত মনেই লিলি ডায়ার এক নতুন ধরনের বেবি ফার্মিং শুরু করলেন। কিছুদিনের মধ্যে মেয়ে পলিকেও দলে টেনে নিলেন। পলি কতটা স্বেচ্ছায় এই কাজে যোগ দিয়েছিল আর কতটা মায়ের ভয়ে, তার সত্যতা পুলিশ যাচাই করতে পারেনি। যদিও ডিটেকটিভ অ্যান্ডারসনের ধারণা ছিল পলি নিজে যেচেই তার মাকে সাহায্য করত। বেবি ফার্মিং শুরু করার পর থেকে মিসেস ডায়ারের ভ্রাম্যমান জীবন শুরু হয়। এক শহরে বা একই পাড়ায় তিনি খুব একটা বেশি দিন থাকতেন না। লোকজন চেনা পরিচিত হয়ে ওঠার আগেই অন্য শহরে চলে যেতেন। যথেষ্ট সতর্ক ছিলেন মিসেস ডায়ার, তবু তাকে ধরা পড়তে হলো। সালটা 1879। ততদিনে প্রায় 60-70টা বাচ্চাকে খুন করে ফেলেছেন মিসেস ডায়ার। প্রতিটি খুন তার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে কয়েক গুণ।
শেষ পর্যন্ত তার এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়ালো। স্থানীয় এক চিকিৎসক ডক্টর ডিকসন একদিন লিলির বাড়িতে এলেন একটি শিশুর মৃত্যুর ডেথ সার্টিফিকেট দিতে। লিলি তাকে ডেকেছিল। তখন লিলি সাউথ ব্রিস্টলে থাকতেন। ডক্টর ডিকসন আগেও বেশ কয়েকটা ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন লিলিকে। ওই মৃত্যুগুলোকে ডক্টর ডিকসনের ঠিক স্বাভাবিক মনে না হলেও খুব বড় কোনো সন্দেহ তার মনে উদয় হয়নি। কিন্তু এবার তার কোথাও একটা খটকা লাগলো। কয়েক মাসের ব্যবধানে এতগুলো বাচ্চা অকারণে মারা যাচ্ছে একই নার্সের হাতে। তিনি ঘরে ঢুকে বাচ্চাটার জীর্ণ মৃতদেহ এক পলক দেখে বললেন, মিসেস ডায়ার, এই বাচ্চাটার গায়ের হাড়গোড় বেরিয়ে আছে কেন? আপনি কি একে কিছু খেতে দেন না নাকি? ডক্টর, প্লিজ ট্রাস্ট মি, বিশ্বাস করুন, আমি ওর জন্য কত কিছু করেছি। ও আসলে কিছুই হজম করতে পারতো না, ও বড্ড অসুস্থ ছিল। অসুস্থ? কি হয়েছিল ওর? এই নিয়ে প্রায় 10টা বাচ্চা মারা গেল আপনার হাতে। আপনি না নার্স, তাও এতগুলো বাচ্চা মারা যাচ্ছে কিভাবে? আমি সত্যি জানি না ডক্টর, বিশ্বাস করুন। সরি মিসেস ডায়ার, আমি এই ডেথ সার্টিফিকেট লিখতে পারবো না। প্লিজ প্লিজ ডক্টর, আমার বদনাম হয়ে যাবে তাহলে। এটাই আমার একমাত্র রোজগারের রাস্তা। আমাকে পথে বসতে হবে, প্লিজ ডক্টর। লিলির অনুনয়ে ডক্টর ডিকসন শুনলেন না। তিনি সোজা পুলিশকে খবর দিলেন। ডাক্তারের জবানবন্দি অনুযায়ী গ্রেফতার করা হলো মিসেস ডায়ারকে। 1879 সালে লিলি ডায়ার প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়ালেন। কিন্তু ভিক্টোরিয়ান আইনের একটা বড় ফাঁক ছিল সে সময়, সরাসরি প্রমাণের অভাব। ময়না তদন্তে খুনের কোনো প্রত্যক্ষ প্রমাণ মিলল না, কেবল পাওয়া গেল চরম অবহেলা। লিলির চতুর আইনজীবী প্রমাণ করলেন যে তিনি কোনো খুনি নন, কেবল একজন অদক্ষ নার্স। ফলস্বরূপ তাকে খুনের দায়ে ফাঁসি বা যাবজ্জীবন দেওয়া সম্ভব হল না। এমনকি লিলির আইনজীবী কোর্টে প্রমাণ করে ছাড়লেন তার মক্কেল মানসিক ভারসাম্যহীন। ফলে জেলের বদলে লিলির জায়গা হল মানসিক হাসপাতালে। বছরখানেক অ্যাসাইলামে থেকে বাড়ি ফিরলেন মিসেস ডায়ার। অ্যাসাইলামে বসে বসেই নতুন প্ল্যান ছকে ফেললেন তিনি। এবার আর না খাইয়ে খুন নয়, সরাসরি গলা টিপে মেরে ফেলবেন বাচ্চাগুলোকে, তারপর নদীতে ভাসিয়ে দেবেন বা নিজেই মাটিতে পুঁতে ফেলবেন, যাতে কোনো ডাক্তারের ডেথ সার্টিফিকেটের প্রয়োজনই না পড়ে। শুরু হলো মিসেস লিলি ডায়ারের অপরাধের দ্বিতীয় পর্ব। রিডিং পুলিশ স্টেশনের অন্ধকারাচ্ছন্ন কক্ষে টেবিলে রাখা তেলের বাতিটি মৃদু কাঁপছিল। ডিটেকটিভ অ্যান্ডারসন টেবিলের ওপারে বসে থাকা লিলি ডায়ারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। ডায়ারের মুখে তখন একটা কৃত্রিম শান্তির ছাপ। অ্যান্ডারসন ধীরে সুস্থে ড্রয়ার থেকে একটা পার্সেল পেপার বের করে টেবিলের মাঝখানে রাখলেন। মিসেস ডায়ার, আপনার ড্রয়ারে পাওয়া এই পার্সেল পেপারটাতে লেখা আছে মিসেস এলেন কেস, 16 নম্বর কেনিংটন প্লেস। এই লেখাটি আপনার? হ্যাঁ অফিসার, এটা আমার লেখা। এলেন কেস আমার এক পুরনো পরিচিতের নাম। না, কিন্তু কেনিংটনের বাড়ির মালিক কিন্তু অন্য কথা বলছেন। উনি বলছেন আপনি মিসেস কেস। সে হতেই পারি আমি এলেন কেস, তাতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় নেই। আচ্ছা, এই টেপটা চিনতে পারছেন? টেমস থেকে উদ্ধার হওয়া শিশুটির গলায় ঠিক এই সাদা টেপটা ছিল। আপনার ঘরেও আমরা ঠিক এই একই টেপের বেশ কিছু রোল পেয়েছি। আপনি কি বলবেন এটিও একটি কাকতালীয় ব্যাপার? আমি তো আগেই বলেছি অফিসার, সাদা টেপ তো ইংল্যান্ডের প্রতিটি দোকানে কিনতে পাওয়া যায়। ওটা দিয়ে আপনি আমাকে খুনি প্রমাণ করতে পারবেন না। হয়তো পারবো না, কিন্তু আপনার ঘর থেকে উদ্ধার হওয়া সেই কয়েকশো চিঠির বান্ডিলগুলোর কি হবে? হেলেনা ফ্রাই নামের এক মা আপনাকে প্রতিদিন চিঠি লিখেছেন তার সন্তান এলির খবর জানতে। এলিকে আপনি 2 মাস আগে দত্তক নিয়েছিলেন। বলুন মিসেস ডায়ার, এলি এখন কোথায়?
সে কি বেঁচে আছে আমি নাকি? কোনো এলিকে চিনি না। অ্যান্ডারসন এবার ডায়ারের ঘর থেকে উদ্ধার হওয়া একটির পর একটি পন টিকিট বা বন্ধকি রসিদ সাজিয়ে রাখতে লাগলেন টেবিলের উপর। লুক এট দিস, এগুলো দেখুন। প্রতিটি শিশু আপনার কাছে আসার কয়েক ঘন্টার মধ্যেই আপনি তাদের গায়ের দামি পোশাক আর ছোট ছোট লকেটগুলো বন্ধক রেখেছেন। কেন? ওয়াই? ডায়ার এবার একটু নড়ে চড়ে বসলেন। তার সেই শান্ত মুখোশটা ধীরে ধীরে খসে পড়ছে। টাকার জন্য অত দামি পোশাক পরে ওরা কি করবে? সত্যিটা বলুন মিসেস ডায়ার, কি করেছেন আপনি এতগুলো শিশুর সঙ্গে? হঠাৎ উন্মত্ত একটা হাসি হেসে উঠলেন ডায়ার। চোখগুলো ঘোলাটে হয়ে উঠল। দাঁত কিরমির করে বললেন, কি করেছি শুনবেন? হেলেনার মেয়ে আমি মেরে দিয়েছি, বেশ করেছি। নরকের পাপ ওই মেয়ে, অবৈধ সম্পর্কের ফসল। কি লাভ হতো ওর বেঁচে থেকে? যা করেছি বেশ করেছি। আর বাকি যাদের দত্তক নিয়েছিলেন তাদেরও কি? ঢুলু ঢুলু চোখে অ্যান্ডারসনের দিকে তাকালেন ডায়ার। নেশাতুর কণ্ঠে তিনি বললেন, সত্যিটা জানতে চান অফিসার? তবে শুনুন, আপনি ভাবছেন আমি অপরাধী, আপনারা ভাবছেন আমি শিশুদের ঘৃণা করতাম, তাই না? না না অফিসার, আমি তাদের মুক্তি দিয়েছি। আপনারা শুধু অভাব দেখতে পান। আমি যখন কোনো অসহায় মায়ের হাত থেকে তার কোলের শিশুকে নিতাম, তখন আমি তাঁর চোখে কোনো মমতা দেখতাম না, দেখতাম কেবল ভয়, লোক লজ্জা থেকে বাঁচার আকুতি। আমি তো সেই মায়েদেরই ইচ্ছা পূরণ করেছি মাত্র। তারা মুক্তি চেয়েছিল, আমি সেই মুক্তি দিয়েছি। বুঝলেন অফিসার? আমি ওদের মেরেছি। আমি ওই টেপগুলো ব্যবহার করতাম। যখন কোনো শিশু রাতের বেলা কান্নাকাটি করত, তখন আমি আফিমের সিরাপ ঢেলে দিতাম। ওরা নিস্তেজ হয়ে পড়ত। তারপর আমি খুব শান্তভাবে ওদের গলার চারপাশে ফিতেটা জড়িয়ে ধরতাম। আপনারা ভাবছেন তো ওরা কষ্ট পেত? নো অফিসার, মাত্র কয়েক সেকেন্ডের ছটফটানি, তারপরেই সব শান্ত, সব শান্ত। এই যে আমি তাদের পবিত্র করে ঈশ্বরকে ফিরিয়ে দিয়েছি। এই নোংরা পৃথিবীতে তারা থাকলে কি ভালো হতো? তারা কি ভালোবাসা পেত? না, পেত না। আপনারা আমার ঘর থেকে কাপড় চোপড় উদ্ধার করেছেন। আমি কেন সেগুলো ফেলে দেবো? কেন ফেলবো? মরা বাচ্চার কি আর সিল্কের মোজা বা পশমের জামা লাগে? হ্যাঁ, তারা তো এখন স্বর্গে। ওদের ওই দামি জিনিসগুলো বন্ধক রেখে বিক্রি করে যে টাকা আমি পেতাম, তা দিয়ে আমার সংসার চলতো। শুনুন অফিসার, আমি 20 বছর ধরে এই কাজ করছি। রেল স্টেশনে, রিডিং ব্রিজের উপর, কত জায়গায় কত মা আমাকে তাদের চোখের মনি সঁপে দিয়ে গেছে। আমি তো কেবল ব্যবসার নিয়ম মেনেছি, টাকা নিয়েছি, মাল বুঝে নিয়েছি, তারপর সেটা সৎকার করেছি। টেমসের তীরে দাঁড়িয়ে আমি ঈশ্বরকে বলতাম, প্রভু, আরো এক দেবদূত তোমার কাছে পাঠাচ্ছি। আমি প্যাকেটগুলোয় পাথর ভরে দিতাম, জানেন, হ্যাঁ, যাতে তারা কোনোদিন ভেসে না ওঠে। কিন্তু স্রোত আমার সঙ্গে বেইমানি করলো। হয়তো আমিই পাথর ভরতে ভুলে গেছিলাম। তাই হবে। পেয়েছিলেন কোনো পাথর? ওই পার্সেলের ভেতর কোনো পাথর পেয়েছিলেন নাকি? স্তব্ধ অ্যান্ডারসন কোনো মতে ঘাড় নাড়লেন।
কোনো পাথর শিশুটার লাশের সঙ্গে পাওয়া যায়নি। অ্যান্ডারসন জিজ্ঞেস করলেন, কতগুলো প্যাকেট নদীতে ফেলেছেন আপনি? অনেক, 30-40, আরো বেশি হতে পারে। নদীর তলদেশে আস্ত একটা কুরস্থান আমি বানিয়ে রেখেছি। আর ওই ওই হেলেনা ফ্রাইয়ের মেয়ের কথা জানতে চাইছিলেন না, ওটাই ওর মেয়ে। ওই লাশটা যেটা আপনারা পেয়েছেন, এলি ওকেই সবার শেষে আমি নদীতে ফেলেছিলাম। লিলি ডায়ারের সেই হার হিম করা স্বীকারোক্তি শোনার পর রেডিং পুলিশ স্টেশনের জেরা কক্ষে এক অদ্ভুত শ্মশানের নীরবতা নেমে এলো। ডিটেকটিভ অ্যান্ডারসন দীর্ঘ সময় কোন কথা বলতে পারলেন না। একজন মানুষ, সে নারী হোক কিংবা পুরুষ, কিভাবে দিনের পর দিন অবোধ শিশুদের গলায় সুতোর ফিতে জড়িয়ে মারতে পারে তা তার কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছিল। কিন্তু আবেগ তাড়িত হওয়ার সময় এটা ছিল না। অ্যান্ডারসন জানতেন স্বীকারোক্তি কেবল অর্ধেক কাজ, বাকি অর্ধেক হল অকাট্য প্রমাণ সংগ্রহ করা এবং ওই হতভাগ্য শিশুদের পরিচয় উদ্ধার করা। অ্যান্ডারসন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোয়াল শক্ত। তিনি কনস্টেবল জেমসকে আদেশ দিলেন, জেমস, ইয়েস স্যার। মিসেস লিলি ডায়ারকে এখনই লকআপে নিয়ে যাও। হ্যাঁ স্যার। আর শোনো, কাল ভোর হওয়ার সাথে সাথেই টেমস নদীতে বড় সড় ড্রেজিং অপারেশনের ব্যবস্থা করো। ওকে স্যার, চলুন। শুনুন, যেসব লাশের গলায় চলুন। সাদা টেপ দেখবেন, কেবল ওগুলোই আরে কিন্তু চলুন আপনি, আমার। চলুন। বাকি কোনো লাশ আমার নয়। হ্যাঁ, আমার নয়। এই কথাটা ঠিক আছে, মনে ঠিক আছে, রাখবেন চলুন, চলুন। আপনি। হ্যাঁ, মনে রাখবেন কিন্তু। পরের দিন ভোরবেলায় রেডিং স্টেশন ব্রিজের নিচে পুলিশের নৌকার ডুবুরিদের আনাগোনা শুরু হলো। শহরবাসী অবাক হয়ে দেখছিল নদীর তীরে দাঁড়িয়ে বিশাল বিশাল জাল নিয়ে পুলিশ ঠিক কি করছে। অ্যান্ডারসন নিজে দাঁড়িয়ে তদারকি করছিলেন। তিনি নির্দেশ দিলেন, প্রতিটি ইঞ্চি মাটি আর কাদা ভালো করে ছাঁকো, একটা ছোট প্যাকেটও যেন বাদ না পড়ে। সারা দিন ধরে চলল এই বৈশাচিক উদ্ধার কাজ। সূর্য ডোবার আগে টেমস নদী তার গর্ভ থেকে উগড়ে দিল আরো 6টি দেহ। সব মিলিয়ে মোট 7টি দেহ উদ্ধার হলো। প্রতিটি লাশের ধরন এক, প্যাকিং এক, এবং সবার গলায় ডায়ারের সেই সিগনেচার, সাদা সুতির টেপের জোড়া গিট। ডায়ার কোনো মিথ্যে কথা বলেননি। তিনি সত্যি এই নদীকে তার অপরাধের ভাগার বানিয়েছিলেন। এদিকে পুলিশ স্টেশনে তখন এক তরুণী মা এসে বসে আছে, হেলেনা ফ্রাই। গত কয়েক মাস ধরে সে হন্যে হয়ে তার মেয়ে এলিকে খুঁজছে। যে ভদ্রমহিলা এলিকে দত্তক নিয়েছিল তার আর কোনো পাত্তা নেই। হেলেনা প্রায় দিনই ভাবত পুলিশের কাছে যাবে, কিন্তু লোকলজ্জার ভয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। আজ বহু কষ্টে সাহস সঞ্চয় করে রেডিং পুলিশ স্টেশনের ভিতরে ঢুকেছে সে। বিকেলবেলা অ্যান্ডারসন ফিরলেন থানায়। হেলেনা তাকে দেখেই বলল, স্যার, স্যার আমার মেয়ে হারিয়ে গেছে স্যার। অ্যান্ডারসন এমনিতেই সারা দিনের পরিশ্রমে দারুণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাচ্ছিল্যের স্বরে তিনি বললেন, বন্ধু বান্ধবের বাড়িতে গেছে হয়তো, খুঁজে দেখুন। না স্যার, ওর মোটে 3 মাস বয়স। কি করে হারালো? উত্তর দেওয়ার আগে হেলেনা এবার একটু চুপচাপ দাঁড়িয়ে ভাবল। মনে মনে সবটা গুছিয়ে নিল একবার। তারপর বলল, মিসেস কেস নামে এক ভদ্রমহিলার কাছে দত্তক দিয়েছিলাম, তারপর আর কোনো খোঁজ নেই স্যার। মিসেস কেস নামটা শুনে সেকেন্ডের মধ্যে অ্যান্ডারসনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কি নাম আপনার? হেলেনা ফ্রাই স্যার। অ্যান্ডারসন এবার খুব শান্ত গলায় বললেন, মিস ফ্রাই, আপনি আপনি আমার সঙ্গে আসুন এক্ষুনি। কোথায় স্যার? অ্যান্ডারসন চাইছিলেন না সত্যি কথাটা বলতে। বড় নিষ্পাপ জিজ্ঞাসা নিয়ে হেলেনা দাঁড়িয়েছিল তার সামনে। এমন
সহজ সুন্দর মুখটিতে বিষাদ নেমে আসুক তা চাইছিলেন না অ্যান্ডারসন। তবুও কি আর করা যাবে, শেষ পর্যন্ত বলতেই হলো তাকে। মর্গে। হেলেনা ভয়ে শিউরে উঠল অ্যান্ডারসনের কথা শুনে। তার গলা শুকিয়ে এলো। মর্গ? মর্গ কেন অফিসার? আমার আমার এলি কি ও ভালো আছে তো? অ্যান্ডারসন কোনো উত্তর দিলেন না হেলেনার প্রশ্নের, কেবল ইশারায় তাকে সাথে আসতে বললেন। মর্গে ঢুকে অ্যান্ডারসন হেলেনাকে একটা টেবিলের সামনে নিয়ে গেলেন। টেবিলের ওপর সাদা চাদরে ঢাকা একটি ছোট্ট দেহ। অ্যান্ডারসন খুব ধীর হাতে চাদরটিকে সরালেন। চাদর সরানোর সঙ্গে সঙ্গেই হেলেনার বুক ফাটানো চিৎকার মর্গের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। এলির গলায় সেই কালচে দাগ আর সাদা সুতির ফিতেটা দেখে হেলেনা জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল। অ্যান্ডারসন তাকে ধরে ফেললেন। মর্গ থেকে ফিরে এসে অ্যান্ডারসন আরও কঠোর হয়ে উঠলেন প্রমাণ সংগ্রহের জন্য। এই অপরাধী যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর গলে বেরোতে না পারে। তিনি জেমসকে বললেন, জেমস, ইয়েস স্যার। মেওভিলা থেকে পাওয়া ওই কয়েকশো চিঠির প্রেরকদের সঙ্গে যোগাযোগ করো। ওকে স্যার। যাদের যাদের ঠিকানা পাওয়া যায় সবার সঙ্গে। স্যার, কতগুলো মার্ডার এক্সপেক্ট করছি আমরা? জানি না জেমস, জানি না। 100, 1000 বা ইট ক্যান বি এনিথিং, তারও বেশি। 1896 সালের মে মাস। লন্ডনের বিখ্যাত ওল্ড বেইলি আদালত চত্বরে তিল ধারণের জায়গা নেই। রেডিং শহরের সেই বিভৎস হত্যাকাণ্ডগুলোর খবর তখন পুরো ব্রিটেনের মানুষের রক্ত হিম করে দিয়েছে। সংবাদপত্রের শিরোনামে একটাই নাম, দ্য ওল্ড ডায়ার, অর্থাৎ যে শিশুদের জীবনের রং নিয়ে খেলে সেই বৃদ্ধা ডায়ার। সাধারণ মানুষের ক্ষোভ এতটাই তুঙ্গে ছিল যে পুলিশকে কড়া পাহারায় লিলিকে আদালতে আনতে হয়েছিল। বিচারক স্যার হেনরি হকিন্স তার আসনে বসলেন। কাঠগড়া এসে দাঁড়ালেন লিলি ডায়ার। চোখে মুখে কোনো অনুশোচনার চিহ্ন নেই। এবারও তার আইনজীবী সেই পুরনো ফন্দি এঁটেছিলেন, লিলিকে মানসিকভাবে ভারসাম্যহীন বা পাগল প্রমাণ করে ফাঁসির হাত থেকে বাঁচানোর ফন্দি। প্রসিকিউটর রিচার্ড মুর তার বক্তব্য শুরু করলেন। তিনি টেবিলের ওপর প্রমাণ হিসেবে সেই সাদা সুতির টেপ, উদ্ধারকৃত শিশুদের পোশাক এবং টেমস নদী থেকে তোলা সেই পচে যাওয়া পার্সেলগুলো রাখলেন। এছাড়াও রাখলেন অসংখ্য মাদার্স ফ্রেন্ড সিরাপের খালি বোতল। মাই লর্ডশিপ, আমাদের সামনে আজ এমন একজন নারী দাঁড়িয়ে আছেন যাকে পিশাচ বললেও কম বলা হয়। তিনি শিশুদের সেবা করার নাম করে তাদের নৃশংসভাবে খুন করতেন। অবজেকশন লর্ডশিপ, আমার মক্কেল দীর্ঘকাল ধরে মানসিক রোগে ভুগছেন। না না, এটি কোনো পাগলামি নয়, এটি একটি সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার ব্যবসা। তার মা পাগল ছিলেন, তিনি নিজেও অতীতে মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি যা করেছেন তা রোগের বশবর্তী হয়ে করেছেন। তা যদি তিনি পাগলই হবেন তবে তিনি প্রতিবার নাম পরিবর্তন করতেন কেন? কেন তিনি এলেন কেস, মিসেস ব্লুম এসব ছদ্মনাম নিয়ে পুলিশকে বিভ্রান্ত করতেন? পাগল মানুষ কি এত সুনিপুণভাবে টেমসের জলে লাশ লুকোনোর পরিকল্পনা করতে পারে? তিনি প্রতিটি খুনের পর শিশুদের দামি জামা কাপড় বন্ধক রেখেছেন বা বিক্রি করে দিয়েছেন। এটা কি পাগলামি ইওর লর্ডশিপ, নাকি চরম ধূর্ততা? বিচারের সবচেয়ে আবেগ ঘন মুহূর্তটি এলো যখন হেলেনা ফ্রাই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালো। তার দু চোখ বেয়ে জল পড়ছে। সে যখন এলিকে ডায়ারের হাতে তুলে দেওয়ার সেই দিনটির বর্ণনা দিচ্ছিল, পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। উনি আমাকে বলেছিলেন এলিকে উনি নিজের নাতনির মতো রাখবেন। আমি ওর চোখে মায়ের মমতা দেখতে পেয়েছিলাম। গড, ঈশ্বর, আমি জানতাম না ওরা আড়ালে এক পিশাচি লুকিয়ে আছে। মিসেস ডায়ারের মেয়ে পলি আর জামাই রবিন আদালতে রাজসাক্ষী হল। অ্যান্ডারসনের যদিও বদ্ধমূল ধারণা ছিল পলি আর রবিনও সরাসরি এইসব খুনের সঙ্গে যুক্ত, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না।
লিলি ডায়ারকে জেরা করে কোনো লাভ হয়নি এ ব্যাপারে। তিনি মেয়ে জামাইকে নিয়ে একটা কথাও বলেননি পুলিশের কাছে। পলি আর রবিনও সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে অবলীলায় মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেল। ফলে তাদের আর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা গেল না। পলি বলল, মাই লর্ড, মা আমাকে খুব ভয় দেখাতো, বলতো আমি কাউকে বললে আমার মেয়েকে ওভাবে মেরে ফেলবে। আমি মাকে খুব ভয় পাই, ছোট থেকে খুব ভয় পাই। মায়ের যখন মাথা গরম হয়ে যায় তখন না হিতাহিত কোনো জ্ঞান থাকে না মায়ের। আমি খুব ভয় পেতাম লর্ড, খুব ভয় পেতাম। রবিনও সমর্থন করল স্ত্রীর কথা। সে বলল, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে পার্সেলগুলো দিতেন, বলতেন নদীতে ফেলে আসতে। আমি প্রথম বুঝতে পারিনি ওর মধ্যে কি আছে। পরে যখন বুঝতে পারলাম আমি আর যাইনি। এমনকি আমি পলি আর আমাদের 2 মেয়েকে নিয়ে লন্ডন চলে যাই তারপর, যাতে আমার শাশুড়ি আমাদেরকে খুঁজে না পান। ডিটেকটিভ অ্যান্ডারসন যখন সাক্ষ্য দিতে এলেন, তিনি তার ডায়েরি থেকে ডায়ারের সেই পৈশাচিক স্বীকারোক্তির অংশগুলো পড়ে শোনালেন। অ্যান্ডারসন এই কদিন ধরে অসংখ্য প্রমাণ জোগাড় করেছিলেন। লিলির অতীত জীবনের অজস্র খুঁটিনাটিতে ভরে উঠেছিল তার নোটবুক। তিনি বললেন, ইয়োর লর্ডশিপ, তল্লাশি চালিয়ে আমরা এমন সব চিঠি পেয়েছি যা পড়লে যে কেউ শিউরে উঠবে। শত শত মা আজও ভাবছেন তাদের সন্তান নিরাপদ আছে, কিন্তু তারা যে আর কেউ বেঁচে নেই তা ওই মায়েরা জানেনও না। গত 20 বছরে, গত 20 বছরে মিসেস ডায়ার সারা ইংল্যান্ড জুড়ে অন্তত 500 বাচ্চাকে খুন করেছেন ইয়োর লর্ডশিপ। আমরা টেমসের জল থেকে 7টা বডি পেয়েছি। তবে এগুলো জাস্ট টিপ অফ দি আইসবার্গ। ব্রিস্টলের এক ডাক্তার ডিকসন 10টা শিশুর ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছিলেন মিসেস ডায়ারকে। 11 নম্বরটা লেখার সময় তাঁর সন্দেহ হয়। তখন তিনি পুলিশে খবর দেন। সেবার মিসেস ডায়ার পাগলের অভিনয় করে ফাঁসির সাজা এড়িয়েছিলেন ইয়োর লর্ডশিপ। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে জুরিরা আলোচনার জন্য ভিতরে গেলেন। মাত্র 4.5 মিনিট। ব্রিটেনের বিচার ব্যবস্থার ইতিহাসে এটি অন্যতম দ্রুততম সিদ্ধান্ত ছিল। জুরিরা ফিরে এসে এক বাক্যে তাদের রায় জানালেন, গিলটি। বিচারক হকিন্স তার মাথায় কালো টুপি পরলেন। সে যুগে ফাঁসির রায় দেওয়ার সময় বিচারকরা কালো টুপি পরে নিতেন। তিনি মিসেস লিলি ডায়ারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, লিলি ডায়ার, আপনার অপরাধের বীভৎসতা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। অসংখ্য মায়ের বিশ্বাস নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। আইনের কাছে আপনার পাগলামির অজুহাত এবার ধোপে টিকবে না। আদালত আপনাকে দোষী সাব্যস্ত করছে এবং আপনাকে ফাঁসির সাজা শোনানো হচ্ছে। মে গড হ্যাভ মার্সি অন ইয়োর সোল। ফাঁসির আদেশের পর লিলিকে নিউগেট কারাগারে স্থানান্তর করা হলো। কারাগারে থাকাকালীন তিনি তার দীর্ঘ অপরাধ জীবনের একটি স্বীকারোক্তি লিখেছিলেন, যা আজও পুলিশের রেকর্ডে সংরক্ষিত হয়ে আছে। ডায়ার লিখেছিলেন, মায়োভিলাতে পুলিশ যা খুঁজে পেয়েছে তার কোনো কিছুই মিথ্যে নয়। আপনারা আমার ড্রয়ারে পাওয়া সেই সাদা সুতির টেপ বা ফিতের রোলের কথা জিজ্ঞেস করছেন। ওটাই ছিল আমার অস্ত্র। আমি অতীতে সেই ধীর গতির পদ্ধতিগুলোর তোয়াক্কা করতাম না। শিশুদের না খাইয়ে মারতে বড্ড বেশি সময় লাগতো, আর ডাক্তাররাও ডেথ সার্টিফিকেটের সময় বড্ড নাক গলাতো। তাই আমি গলায় ফাঁস দিয়ে মারা শুরু করলাম। বাচ্চাগুলোর গলার চারপাশে ফিতেটা 2 বার পেঁচাতাম এবং জোরে টান দিতাম। ব্যাস, খুব বেশিক্ষণ কষ্ট তাদের পেতে দিইনি আমি। এই নিষ্ঠুর পৃথিবীতে তারা থাকলে যতটা পেত তার চেয়ে অনেক কম। এই জীবনের পাপ তাদের স্পর্শ করার আগেই আমি তাদের ঈশ্বরের কাছে পাঠিয়ে দিয়েছি।
ওদের মায়েরা বেশিরভাগ সময় আর খোঁজ নিতে আসতো না। চিঠি লিখতো ঠিকই, কিন্তু আর দেখতে আসতো না। আমিও দ্রুত জায়গা বদল করতাম। এক জায়গায় ৮-১০টা শিশুর বেশি দত্তক নিতাম না। ওতেই আমার ৬০-৭০ পাউন্ডের মতো হয়ে যেত। আপনারা টেমস নদী থেকে ৭টি দেহ খুঁজে পেয়েছেন, কিন্তু মনে করবেন না যে ওটাই সব। গত ২০ বছর ধরে ব্রিস্টল থেকে লন্ডন হয়ে রিডিং পর্যন্ত আমি আমার অপরাধের বোঝা বইতে টেমস নদীকেই ব্যবহার করেছি। আমি বডিগুলো বাদামি কাগজে মুড়িয়ে দিতাম, পাথর দিয়ে ভারী করতাম এবং স্রোতের মুখে ভাসিয়ে দিতাম। সেই মায়েরা যারা আমার কাছে আসতো, অসহায় পরিচারিকা বা আতঙ্কিত কুমারী মেয়েরা, তারা চেয়েছিল তাদের কলঙ্ক যেন মুছে যায়। আমি কেবল সেই সেবাটুকুই দিয়েছি। আমি তাদের থেকে ১০ পাউন্ডের নোট নিতাম এবং যে জীবনগুলো প্রতিপালন করার সামর্থ্য তাদের ছিল না, সেই প্রাণগুলো কেড়ে নিয়ে আমি তাদের জীবনে আনন্দ ফিরিয়ে দিতাম। অপরাধী কি কেবল আমি একাই? আপনারা আমাকে হেলেনা ফ্রাইয়ের চিঠিগুলো দেখিয়েছিলেন। হেলেনা চিঠিতে জিজ্ঞেস করেছে আমার ছোট্ট এলি কেমন আছে। সে একগোছা চুল দেখতে চেয়েছিল এলির। আমি কোনো উত্তর দিইনি, কারণ বলার মতো কিছুই ছিল না। যে মুহূর্তে দরজা বন্ধ হতো আর টাকা আমার হাতে আসতো, সেই মুহূর্তেই শিশুটির ভাগ্য নির্ধারিত হয়ে যেত। মায়েদের সঙ্গে কথা বলার সময় আমি গলায় ক্রস পরতাম, ঈশ্বরের কথা বলতাম। আমি তাদের বলতাম যে আমি একজন নার্স যে শিশুদের ভালোবাসে। এটা একটা মুখোশ ছিল, হ্যাঁ, কিন্তু এটা ছিল এমন একটা মুখোশ যা তারা বিশ্বাস করতে চেয়েছিল। তারা মিথ্যের জন্য মূল্য দিয়েছিল। আমি বাচ্চাগুলোর পোশাক এবং ছোট ছোট অলংকারগুলোকে বন্ধক রাখতাম, কারণ একটি মৃত শিশুর রেশমের কাপড়ের কোনো প্রয়োজন নেই। টেমসের কাদার ভেতরে ভালো পশম কেন নষ্ট হবে? আমার আইনজীবী বলছেন আমি উন্মাদ। সে আমায় মায়ের পাগলামি আর মানসিক হাসপাতালে আমার কাটানো সময়ের কথা বলছে, কিন্তু আমি জানি আমি কি করেছি। আমি আইন জানতাম। আমি আমার নাম বদলে ফেলতাম, এলেন কেস, মিসেস টমাস, মিসেস ওয়াটসন। আমি ভাবতাম পুলিশ সব সময় আমার থেকে এক ধাপ পিছিয়ে আছে। একজন উন্মাদ মহিলা তার বন্ধকি রিসিটগুলোর এত নিখুঁত হিসেব রাখে না। আমি পাগল নই। আমি এমন একজন নারী যে এমন এক পৃথিবীতে টিকে থাকার পথ খুঁজে নিয়েছিল, পৃথিবীর দুর্বলতম সদস্যদের ছুঁড়ে ফেলে দিয়ে। এখন আপনারা আমাকে ধরেছেন। আপনাদের কাছে সেই টেপ আছে, পার্সেলের ওপর আমার হাতে লেখা আছে, এবং নদী থেকে উদ্ধার হওয়া লাশগুলো আছে। আইনের রক্ষকদের কাছে আমার আর নতুন করে কিছুই বলার নেই। আপনারা আমার গলায় ফাঁসির দড়ি পরাবেন, ঠিক যেমনটা আমি বাচ্চাগুলোর গলার চারপাশে ওই ফিতে পরিয়েছিলাম। শুধু মনে রাখবেন, আপনারা যখন আমাকে ফাঁসি দেবেন, তখন আপনারা কোনো উন্মাদিনীকে ফাঁসিতে ঝোলাচ্ছেন না, বরং আপনাদের তৈরি করা সমাজের অন্ধকারের প্রতিফলনকেই ফাঁসিতে ঝোলাচ্ছেন। কারাগারে বন্দী থাকাকালীন তিনি তার মেয়ে পলির কাছেও কিছু চিঠি লিখেছিলেন। সেখানে তিনি কিছুটা ধর্মীয় আবহে নিজের কাজকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি আসলে শিশুদের এই নরক যন্ত্রণার পৃথিবী থেকে মুক্তি দিয়ে ঈশ্বরের কাছে পাঠিয়েছিলেন। 10ই জুন মিসেস ডায়ারের ফাঁসি কার্যকর হল। ঘড়িতে তখন সকাল 10:15। জল্লাদ জেমস বিলিংটন প্রস্তুত। লিলিকে যখন ফাঁসি কাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তখনও অদ্ভুত রকমের শান্ত। তার হাত দুটো পিছনে বাঁধা। আপনার কি শেষ কিছু বলার আছে? I have nothing to say. এটাই ছিল কুখ্যাত সিরিয়াল কিলার দ্য বেবি ফার্মার এমিলিয়া লিলি ডায়ারের শেষ কথা। পর মুহূর্তে লেভার টেনে দিল বিলিংটন।
লিলি ডায়ারের নিথর দেহটা গর্তে ঝুলে পড়ল। মৃত্যু ঘটল ভিক্টোরিয়ান লন্ডনের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারের। আমাদের আজকের কাহিনী এই পর্যন্তই। তবে শেষ করার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের জানিয়ে যাই। লিলি ডায়ারের এই বিচার ব্রিটিশ সমাজ ব্যবস্থাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। এই ঘটনার ঠিক পরেই ব্রিটিশ পার্লামেন্টে ইনফ্যান্ট লাইফ প্রোটেকশন অ্যাক্ট সংস্কার করা হয়। শিশুদের দত্তক নেওয়া এবং দেখাশোনার আইনগুলো আরও কঠোর করা হয়, যাতে আর কোনো বেবি ফার্মার শিশুদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে না পারে। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা।